ইভান, তোমাকে কতবার বলেছি আমাকে এসব কথা বলবে না? তুমি বুঝতে পারছো না কেন আমাকে? নিধি আপু, কতদিন ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমি আপনাকে ভালোবাসি। কেন বুঝতে পারছেন না আপনি? আজে বাজে কথা বলে মেজাজ গরম করবে না ইভান। তুমি ভুলে যাচ্ছ তুমি আমার ছোট ভাইয়ের বন্ধু। তুমি কি করে আমাকে এসব কথা বলতে পারো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেন বুঝতে পারছেন না? ভালোবাসা কি অপরাধ নাকি? আমি আপনাকে ভালোবাসি। শোনো ইভান, ভালোবাসা অপরাধ না হলেও বন্ধুর সিনিয়র বোনকে ভালোবাসা অপরাধ। আমাকে আর মনের ভুলেও এসব কথা বলবে না। কেন বলবো না, বারবার বলবো। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ইভান, চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমার মুখটাও আমি দেখতে চাই না। কেন দেখতে চান না? আমি কি সুন্দর না? নাকি আমি আপনাকে ভালোবাসতে পারবো না? ইভান, এসব নির্লজ্জ কথাবার্তা আমার সামনে বলবে না, খুব খারাপ হবে কিন্তু। যা খারাপ হয় হোক, তবু আমি বলবো, বারবার বলবো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, মাথায় ঢুকিয়ে নাও কথাটা। কেন? আমি কারো উঠবি, তাই আমার পেছনে ঘুরে কোনো লাভ হবে না। মিথ্যা বলছেন আপনি। আপনি কি ভাবছেন এসব উল্টা পাল্টা কথা বললে আমি আপনাকে ভুলে যাব? কখনো না। এসব কথা বললে আমাকে দূরে সরাতে পারবেন না। পরে যখন সত্যিটা জানতে পারবে আমাকে তখন বলতে এসো না কেন তোমাকে বলিনি। পরে যেন আফসোস না হয় আজকের দিনটার জন্য। আমার ভালোবাসা নিয়ে কখনো আফসোস হবে না আপু। নিধি কিছু বলল না, কিন্তু মনের মধ্যে লুকানো কিছুর জন্য তার ভালো লাগছে না। মনে হচ্ছে সত্যিটা এখন বলে দেওয়াই ভালো, কিন্তু সে বলতে পারছে না, কারণ এখন কথাটা পরিবারে কাউকে জানাতে নিষেধ করেছে। তাই নিধি কিছু বলতে পারছে না। নিধি ইভানের দিকে তাকিয়ে বলল, আমার পেছন ছেড়ে দাও ইভান, তোমারই ভালো হবে। আপনাকে ছাড়া কোনো ভালো দরকার নাই আমার। নিধি আর কিছু না বলে রুম থেকে বাইরে চলে যেতে নিল। একে বোঝানো বোকামি। সেই 6 মাস ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই ছেলে কিছুই বুঝতে চায় না। নিধি আরেকটু সামনে যেতেই ইভান তার হাত ধরে ফেলল। এই প্রথম ইভান তাকে টাচ করলো। এর আগে কখনো টাচ করেনি। ইভানের হাত কাঁপছে। নিধি রেগে বলল, ছাড়ো ইভান, আমি বলেছি না সীমা ছাড়াবে না। হাত ছেড়ে দাও এখনই। নিধির কণ্ঠে আজ আর শুধু রাগ না, ভয় আর কষ্ট মিশে আছে। ইভান প্রথমবার বুঝতে পারে এই মেয়েটা শুধু সিনিয়র না, ভেতর ভেতর সে রাগী। ইভান হাত চায় না, কিন্তু জোরও ধরে না, কেবল এক ধাপ কাছে আসে। আমি আপনার সম্মান নষ্ট করতে চাই না আপু, কিন্তু নিজের ভালোবাসা লুকিয়ে রেখে প্রতিদিন মরতেও পারছি না। ভালোবাসা মানেই জোর করা না ইভান, ভালোবাসা মানে বুঝতে পারা। আমি কেন না বলছি? আপনি যদি কারো হন সত্যিটা বলেন, আমি নিজে সরে যাব। এই কথাটা তো বলতে পারছি না, কারণ বলার অধিকার আমার নেই। মানে? আজকের পর আমার সামনে এভাবে আসবে না, না হলে আমি এমন কিছু করে বসবো যেটার দায় তুমি নিতে পারবে না। থাপ্পড় মারলেও আমি মেনে নিতাম আপু, কিন্তু এভাবে দূরে ঠেলে দিলে আমি ভেঙে যাব। নিধি আর পারে না, এক সজোরে চড় মারে ইভানকে। ঘরের বাতাস কেঁপে ওঠে। এই থাপ্পড়টা ভালোবাসার জন্য না, এই থাপ্পড়টা সীমা না বোঝার জন্য। ইভানের গালে জ্বালা, কিন্তু চোখে জল। আর নিধি, সে জানে আজ সে শুধু ইভানকে না, নিজেকেও আঘাত করেছে। রুম থেকে বেরিয়ে যায় নিধি। পেছনে পড়ে থাকে একটা অসম্পূর্ণ ভালোবাসা আর একটা ভয়ঙ্কর রহস্য। নিধির রুম থেকে বেরিয়ে যেতেই ইভান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। গালে এখনো জ্বালা করছে, কিন্তু সে জ্বালার চেয়েও বেশি জ্বলছে বুকের ভেতরটা। ঠিক তখনই পিছন দিক থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে আসে। কিরে ইভান, এখানে কি করছিস? কতক্ষণ ধরে তোকে ডাকছি। ইভান একটু চমকে ওঠে, তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কিছু না রে, আপুর সাথে একটু দেখা করলাম। আচ্ছা, শোন, এখন আমার রুমে আয়। কালকের টেস্টের কিছু পড়া বুঝে নিতে হবে। ইভান আর কিছু বলে না। নিধির বন্ধ দরজার দিকে একবার তাকিয়ে নীরবের পেছন পেছন চলে যায়। রুমে ঢুকতেই নীরব বই খাতা বিছানায় চড়িয়ে দেয়। ইভান চেয়ারে বসে, কিন্তু মনটা কোথাও নেই। এই চ্যাপ্টারটা ঠিকমতো পড়েছিস তো? স্যার কিন্তু এইখান থেকেই প্রশ্ন করবে। হুম, পড়েছি। এই, তোর গাল লাল কেন রে? ও, মশা লেগেছিল তাই থাপ্পড় মারছিলাম। কি বলিস? নিজের গালে নিজেই থাপ্পড় মেরে এমন লাল করে দিছিস? কি করব বল, মশাটাও দেখি খুব জেদি ছিল।
তুই একটা আজব মানুষ রে, মশা মারতে গিয়ে নিজেরে মারছিস। নীরব জানে না এই লালচে দাগের পেছনে মশানা আছে তার নিজের বোনের রাগ, অপমান আর এক ভালো না বাসার আঘাত। আচ্ছা বাদ দে, এই তারাগুলো দেখ, এখানে এই ফর্মুলাটা লাগবে। ইভান মাথা নেড়ে বইয়ের দিকে তাকায়, কিন্তু চোখের সামনে বারবার ভেসে ওঠে নীতির জ্বলন্ত চোখ, কাপা কণ্ঠ আর সেই থাপ্পড়। একই ঘরে বসে দুই বন্ধু পড়াশোনা করছে, একজন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর অন্যজন এমন এক ভালোবাসায় জড়িয়ে পড়েছে যার শেষ কোথায় সে নিজেও জানে না। অনেকক্ষণ পড়াশোনার পর ইভান বই বন্ধ করে উঠে দাঁড়ায়। মনটা আজ আর এখানে আটকে রাখতে পারছে না। নীরব, আমি উঠি রে, কাল আবার পড়বো। এত তাড়াতাড়ি? আচ্ছা যা, কাল কথা হবে। ইভান দরজার দিকে এগোতেই ড্রয়িং রুম থেকে নিধির মায়ের কণ্ঠ ভেসে আসে। ইভান বাবা, দাঁড়াও, কিছু খেয়ে যাও। এই তো একটু আগেই নাস্তা বানালাম। ইভান থমকে যায়। এক মুহূর্তের জন্য চোখে ভেসে ওঠে নিধির রাগী মুখটা। না আন্টি, আজ না, আবার আসবো ইনশাল্লাহ। নিধি, কি করছিস রে? ইভানকে কিছু খেতে দে। নিধি নিচের রুম থেকে বেরিয়ে আসে, মুখে শান্ত ভাব ধরে রাখার চেষ্টা, কিন্তু চোখে জমে আছে রাগ আর অস্বস্তি। খেয়ে যাও। কণ্ঠে কোনো উষ্ণতা নেই, শুধু দায়িত্ব। নিধি রান্নাঘরে গিয়ে প্লেট সাজিয়ে নিয়ে আসে, টেবিলে রেখে দেয়। একটু ইভানের দিকে না তাকিয়ে ইভান দাঁড়িয়ে থাকে। এই বাড়িটা তার খুব চেনা, খুব আপন, কিন্তু আজ নিজেকে অচেনা লাগে। না আপু, আজ না, অন্যদিন খাবো। যা ইচ্ছে। আসি যাই এখন। আন্টি, নীরব আসসালামু আলাইকুম। ভালো করে যেও বাবা। ইভান দরজা পেরিয়ে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে না খাওয়া প্লেটটা। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। ইভান বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে সে ফিসফিস করে। কেন কেন আমাকে ভালোবাসেন না আপনি নিধি আপু? মনে পড়ে দিনের সব কথা। নিধির রাগ ঠান্ডা কণ্ঠ দ্রুত, বুকের ভেতরটা মজুদ দিয়ে ওঠে। আমি তো আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। পড়াশোনা, ভবিষ্যৎ সব এলোমেলো হয়ে গেছে। আপনি কি বুঝতে পারেন না আমি কতটা ভেঙে যাচ্ছি? এক মুহূর্তের জন্য মাথার ভেতর অন্ধকার চিন্তা ঢুকে পড়ে, জেদ, হতাশ, না পাওয়ার ক্ষোভ, সব একসাথে। না না, এভাবে ভাবা ঠিক না। ভালোবাসা মানে জোর করা না। আমি যদি আপনাকে চাই তাহলে আপনাকে আমার পাশে চাই, ভয় না, সম্মতিতে। কথাগুলো বললেও মন এখনো শান্ত হয় না, কারণ ভালোবাসা যখন একতরফা হয় তখন সবচেয়ে বড় যুদ্ধটা নিজেরই সাথে। আমি হাল ছাড়বো না, কিন্তু ভুল পথেও যাব না। যেভাবেই হোক আমি আপনাকে বোঝাবো, সময় দিয়ে, সম্মান দিয়ে, ভেঙে নয়, জিতে। রাতটা ধীরে ধীরে এগোয়। ইভানের চোখে ঘুম আসে না, কিন্তু ভেতরে একটা সিদ্ধান্ত স্পষ্ট হয়। এই ভালোবাসা সহজ না, আর এর পথও সোজা না। সকালের রোদে ভার্সিটির ক্যাম্পাসটা আজ বেশ সরগরম। ক্লাসে ঢোকা, বেরোনো ছাত্রছাত্রী, হাসি ঠাট্টা, কোথাও আবার ব্যস্ততা। ইভান গেট পেরিয়ে ভেতরে ঢুকেই হঠাৎ থমকে যায়। দূরে একটা চেনামুখ, নিধি। সাদা থ্রি পিস, চুলটা হালকা করে বাঁধা, বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গল্প করছে, মুখে হালকা হাসি, যেটা ইভানের চোখে আজও ঠিক আগের মতোই সুন্দর। ইভান অজান্তে দাঁড়িয়ে পড়ে, হাঁটতে ভুলে যায়, চোখ সরাতে পারে না। ঠিক তখনই নিধির এক বান্ধবী চোখ তুলে তাকায়। ইভানের দৃষ্টি ধরতে এক সেকেন্ডও লাগে না। এই নিধি, দেখ তো ইভান তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। নিধির মুখের হাসিটা মুহূর্তেই মুছে যায়, চোখ না তুলে নির্লিপ্ত গলায় বলে, এসব বাদ দে, চল ক্লাসের কথা বল। ও তো তোদের বাসায় প্রায়ই আসে না, কিছু নাকি? কিছু না, ও নীরবের বন্ধু, এই পর্যন্তই। নিধির কণ্ঠ শান্ত, কিন্তু বুকের ভেতরটা অশান্ত। আর দূরে দাঁড়িয়ে থাকা ইভান, সে সবটা দেখছে। নিধির চোখে না তাকাতে চাওয়াটা, তার মুখের কঠিন ভাব, সবই। একবারও তাকাবেন না? এতটাই কি দূরে ঠেলে দিলেন আমাকে? ইভান ধীরে ধীরে অন্যদিকে হাঁটতে শুরু করে, কিন্তু পা সামনে গেলেও মনটা পিছনেই পড়ে থাকে। নিধি হঠাৎ কথা বলতে বলতে থেমে যায়, অজান্তে চোখ চলে যায় ওই দিকটায়। ইভান নেই। এসব ভাবার কোনো মানেই নেই। সে আবার বান্ধবীদের কথাই মন দেয়, হাসে, কথা বলে, কিন্তু কোথাও যেন একটা তাকিয়ে থাকা চোখের অনুভূতি আজ সারাদিন তার পিছু ছাড়বে না। আর ইভান, ভালোবাসা লুকিয়ে একই ক্যাম্পাসে দুজন হাঁটছে আলাদা পথে। ক্লাসরুম ভরা, বোর্ডে স্যার পড়াচ্ছেন। নিধি সামনের বেঞ্চে বসে খাতায় লিখছে, কিন্তু মনটা আজ এক জায়গায় স্থির হচ্ছে না। কেন সে অনুভব করছে কেউ তাকিয়ে আছে। ক্লাসরুমে কাছের দরজার বাইরে দাঁড়িয়ে ইভান, ভেতরে ঢুকছে না, শুধু তাকিয়ে আছে নিধির দিকে। নিধির কলম থেমে যায়, বুকের ভেতরটা অস্বস্তিতে মোচড় দেয়। আবার এই ছেলেটা থামবে না?
সে একবার চোখ তোলে, দৃষ্টি মিলাতে ইভান চোখ সরে না। এই তাকিয়ে থাকাটাই নিধিকে আরো রাগিয়ে তোলে। কিছুক্ষণ আর সহ্য করতে পারে না, খাতা বন্ধ করে উঠে দাঁড়ায়। স্যার একটু বাইরে যাব। স্যার মাথা নাড়ান। ক্লাসরুমের বাইরে নিধি বের হয়ে সোজা ইভানের সামনে দাঁড়ায়, চোখে রাগ, কণ্ঠ ঠান্ডা কিন্তু ক্লান্ত। এটা কি শুরু করেছো তুমি? ক্লাস চলাকালীন এইভাবে তাকিয়ে থাকো কেন? আমি তো কিছু করছি না। এটাই সমস্যা, কিছু না করে শুধু তাকিয়ে থাকো। এটা আমার ভালো লাগে না। তাতে আপনার কি? আমার চোখ দিয়ে যা খুশি দেখব। তুমি জানো আমি অস্বস্তি পাই, তারপরেও। আমি তো আপনাকে ডাকি না, ছুঁই না, শুধু দেখি। এটুকু সহ্য হয় না? সবকিছু নিয়মের মধ্যে থাকতে হয় ইভান। এই তাকিয়ে থাকাটাও একদিন সীমা ছাড়িয়ে যাবে। আপনি যেটাকে অস্বস্তি বলছেন, আমি সেটাকে ভালোবাসা বলি। ভালোবাসা এমন হয় না। আর আজকের পর ক্লাসের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে না। আপনি যদি বলেন আমি আপনার সামনে আসব না, কিন্তু চোখ বন্ধ করে চলতে বলবেন না। এক মুহূর্তে দুজন চুপ। করিডোরে ছাত্রছাত্রী চলাচল করছে, কিন্তু এই দুইজনের মাঝে যেন একটা অদৃশ্য যুদ্ধ চলছে। নিধি দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুরে ক্লাসরুমের দিকে ফিরে যায়। ইভান সেখানে দাঁড়িয়ে থাকে, জেদ নিয়ে, ভালোবাসা নিয়ে, আর এমন এক অনুভূতি নিয়ে যেটা দুজনকে ধীরে ধীরে বিপরীত দিকে ঠেলে দিচ্ছে। ক্লাস ব্রেক পড়তেই করিডোরের শব্দে বেড়ে যায়। নিধি বান্ধবীদের সাথে দাঁড়িয়ে হালকা গল্প করছে, হাসছে, কথা বলছে, চেষ্টা করছে স্বাভাবিক থাকতে। অন্যদিকে ক্যান্টিনে নীরব, ইভান আর দুজন বন্ধু বসে খাচ্ছে। নীরব কথা বলছে, বন্ধুরা হাসছে, কিন্তু ইভানের মন প্লেটে নেই। তার চোখ বারবার ঘুরে যায় ওই দিকটায়। নিধির দিকে হঠাৎ ইভানের চোখ পড়ে। নিধির ওড়নাটা একটু সরে গেছে, আর সেটা দেখে কয়েকটা ছেলে দৃষ্টি সেখানে আটকে গেছে। ইভানের ভেতরটা মুহূর্তে জ্বলে ওঠে। এইভাবে তাকাচ্ছে কেন ওরা? তার চোয়াল শক্ত হয়ে যায়, হাতের মুঠো চেপে ধরে। নীরব খেয়াল করে। কিরে, কি হয়েছে? এমন করে তাকিয়ে আছিস কেন? ইভান কিছু বলে না। এদিকে নিধি অস্বস্তি টের পায়। সে বান্ধবীর কানে কানে বলে, আমি ওয়াশরুম থেকে আসছি। বান্ধবীর মাথা নাড়ে। নিধি দ্রুত হেঁটে যায় করিডোরের ভেতর দিকে। ইভান আর বসে থাকতে পারে না, সে ক্যান্টিন থেকে উঠে দাঁড়ায়, কিন্তু দূরত্ব রেখে সামনে গিয়ে দাঁড়ায়। ওয়াশরুমের সামনে করিডোরে নিধি থমকে যায়। ইভানকে সামনে দেখে চোখ জ্বলে ওঠে। তুমি আবার কি করছো এখানে? ওড়নাটা ঠিক করেন। এক্সকিউজ মি? কিছু ছেলে আপনার দিকে বাজেভাবে তাকাচ্ছিল। এটা আমার বিষয়, তুমি আমার গার্ডিয়ান না। হতে চাই না, কিন্তু দেখতেও পারি না। দেখতে কে বলেছে? চোখ বন্ধ করে রাখো। আমি সীমা জানি, কিন্তু উদাসীন হতে পারি না। আজকের পর আমার আশেপাশে এভাবে ঘুরবে না। ক্যাম্পাসে আমি নিজে চলতে পারি। ঘুরবো না, ঠিক করে নিন। দরকার হলে ফোন দিব, তাতে তোমার কি? ফেলতে ইচ্ছে করলে আমার সামনে ফেলুন, বাইরের ওই দৃষ্টিগুলোর সামনে না। তুমি কে এসব বলার? আমি তোমার কেউ নাই ইভান। হয়তো না, কিন্তু আমি উদাসীনও না। তুমি সীমা ছাড়াচ্ছ। আমি বারবার বলছি ঠিক করতে, আপনি শুনছেন না। কারণ শুনতে আমি বাধ্য না। দুজনের মাঝখানে বাতাস ভারী হয়ে ওঠে। চারপাশে মানুষ চলচল করছে, কিন্তু এই মুহূর্তে তারা শুধু একে অপরকেই দেখছে। আপনি যদি আমার সামনে থাকেন, আমি অন্তত চাইবো আপনি নিরাপদ থাকুন। আমার নিরাপত্তা আমি নিজেই জানি। আজকের পর আমার পোশাক, আমার চলা, এইসব নিয়ে কথা বলবে না। ঠিক আছে, কিন্তু দূর থেকেও চোখ ফিরিয়ে নিতে বলবেন না। নিধি কিছু বলে না, ঘুরে ওয়াশরুমের ভিতর ঢুকে যায়। ইভান করিডোরে দাঁড়িয়ে থাকে। রাগ এখনো আছে, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছে একটাই ভয়। এভাবে চলে এই ভালোবাসাও ভুল পথে চলে যাবে। ইভান করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। মাথার ভেতর এখনো নিধির মুখ, তার রাগ, তার চোখ, সব একসাথে ঘুরছে। হঠাৎ পেছন থেকে কিছু কথা কানে আসে। নিধি, আপুর ফিগার দেখেছিস? খালি তাকিয়ে থাকতে মন চায় রে। আরে, বিয়ে হয় নাই এখনো? এত সুন্দর ফিগার, বিয়ে হলে স্বামী কি রাখবে রে? দেখছিস কত হট। এই কথাগুলো ইভানের মাথার ভেতর বজ্রপাতের মতো আছড়ে পড়ে। চোখ মুহূর্তে লাল হয়ে যায়, চল শক্ত করে দাঁত চেপে ধরে। ইভান ঘুরে দাঁড়ায়। এইগুলো কি কথা বলছিস? এমনি তো। ইভান একদম কাছে চলে যায়, এত কাছে যে ওদের গলার শব্দ আটকে আসে। এমনি? কোন সাহসে কারো নাম নিয়ে এভাবে কথা বলিস? তোর কি, তুই কে ওর? এই ক্যাম্পাসের আর একবার ওর নাম এভাবে নিলে তোমরা নিজেরাই বুঝবে আমি কে। ছেলেগুলো পিছু হটতে থাকে। এই সময় দৌড়ে আসে নীরব আর আরো কয়েকজন বন্ধু। ইভান, কি হয়েছে? এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? শান্ত হ। কি বল, কি হয়েছে?
ইভান কিছু বলে না, একটুও না, শুধু একবার চোখ তুলে নীরবের দিকে তাকায়। চোখে এমন রাগ, এমন ক্ষত যেটা দেখে নীরব আর প্রশ্ন করে না। ছেলেগুলো চুপচাপ সরে যায়, করিডোরে আবার স্বাভাবিক হয়, কিন্তু ইভানের ভেতরে কিছু ভাঙে। কিছু জিনিস কথা দিয়ে ঠিক করতে হয় রে, হাত তুললে সব শেষ হয়ে যায়। ওকে নিয়ে কেউ এভাবে কথা বলবে না। এই এক লাইনের ভেতরে লুকিয়ে থাকে তার সব রাগ, সব অধিকারবোধ, সব ভালোবাসা। ক্লাস শেষ, ক্লাসরুমের শব্দটা দূরে চলে যাচ্ছে, ছাত্রছাত্রী একে একে বের হচ্ছে। ইভানও বের হয়, পা ঠেকেছে, কিন্তু মন মোটেও শান্ত নয়। কেন আমি ওকে বোঝাতে পারি না? কেন ও আমাকে বোঝে না, আমার কথা শুনে না? আমার ভালোবাসা মানে ওর কাছে কি শুধু অবহেলা? ইভান ধীরে ধীরে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে, কাঁধে ব্যাগ, চোখে অদৃশ্য আগুন, মাথার ভিতর একটি শব্দ ঘুরপাক খাচ্ছে, রাগ, অভিমান, ভালোবাসা। ওকে ছাড়া আর কেউ নেই, কিন্তু কেন ও আমাকে বুঝতে চায় না? হাতগুলো মুঠোই শক্ত হয়ে গেছে, এক পা জায়গায় থেমে গেল। মাথার ভেতর আগুন জ্বলে ওঠে, রাগ আর ভালোবাসা মিশে এক জটিল আবেগ তৈরি করছে। আমি যা বলছি তা কি এত কঠিন? ভালোবাসা এটা কি অপরাধ? করিডোরের শব্দ দূরে থামলেও ইভানের ভেতরে এক ধ্বনি বাজছে। নিধি, ওর চোখ, ওর হাসি, ওর রাগ সবই যেন আগুনে পরিণত হচ্ছে। যেভাবেই হোক ওকে বুঝতে হবে, যদি ভালোভাবে না হয় তবুও আমার কাছে ওর থাকতেই হবে। বাড়ির দরজা খোলা, ইভান ভেতরে ঢুকে, কিন্তু মনটা এক মুহূর্ত শান্ত নয়। রাগ, আগুন, অভিমান সব মিলিয়ে একটা দম বন্ধ করা অনুভূতি। ইভান নিজের কক্ষে ঢুকে বসে, চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। ভেতরে ভাবছে, কিভাবে ওর মন জিতবো, কিভাবে ওকে বোঝাবো যে আমার ভালোবাসা কতটা প্রখর। রাত নেমেছে, ইভান নিজের ঘরে ঢুকে একটু বিশ্রাম নিলেও মন শান্ত নয়। পেটে ক্ষুধা কম, মনে রাগ আর অভিমান, কিন্তু মা বাবার জন্য কিছু না বলে খেতে বসে যায়। কি হয়েছে ইভান? আজ যেন মনটা বেশ অস্থির লাগছে। সব কিছু ঠিক আছে তো? কিছু না মা, সব ঠিক আছে, এমনি। এমন চুপচাপ বসে আছিস? ক্লাসের দিনটা ভালো গেল তো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক। মা বাবা টেবিলের অন্যদিকে বসে ইভানের জন্য খাবার সাজাচ্ছে। ইভান ঠিক মতো মুখ খুলছে না, কিন্তু চোখে চোখে রাগ আর দমে থাকা আগুন লুকিয়ে আছে। ঠিক আছে, খাও। যদি কিছু মনে পড়ে বা মন খারাপ হয় আমাদের বলবে। হ্যাঁ মা। কিছুক্ষণ ধরে তারা খাবার খাচ্ছে। ইভান মাঝে মাঝে চুপচাপ খেয়ে নিতে থাকে, কিন্তু মনে মনে নিধির কথা ঘুরছে। কেন ও বুঝে না, কেন ওর কথা ও শুনে না। আমার ভালোবাসা কতটা জোরালো, কতটা অব্যক্ত, কতটা আগুনে ভরা। ঘরের লাইট বন্ধ, সোফার দিকে চোখ রেখে শুয়ে আছে ইভান। মাথার ভিতর একটাই বিষয়, নিধি। নিধি আপু, ওর চোখ, ওর রাগ আর ওর অন্যায় সেই ছোট্ট ঘটনা। কেন ও আমাকে বোঝে না? ওর কথা শুনলে মনে হয় আমার রাগ, আমার ভালোবাসা সব যেন অদৃশ্য হয়ে যায়। আর সেই ওড়নার দৃশ্য কেন বারবার চোখের সামনে ঘুরছে? কিরে, কি করছিস এত রাতে? ঘুমোচ্ছিস নাকি চিন্তা করছিস? কিছু না ভাই, শুধু শুয়ে আছি। শুয়ে থাকছিস আর কি ভাবছিস? আজ আবার ক্লাসে কি হলো? ঠিক আছে, সব ঠিক। তুই একেবারে চুপচাপ। ভাই, বন্ধুদের সাথে কিছু ঘটেছে নাকি? না, কিছু না ভাই, শুধু আজ একটু মন খারাপ। ইভান চুপ, কিন্তু মনে মনে নিধির কথা ভাবছে। ক্লাসে নিধির সঙ্গে দেখা, অন্য সেই ছোট্ট ঘটনা সব মিলিয়ে ঘরটা ঘিরে আছে। ওর চোখ, ওর রাগ আর ওর না, একদম আমার চোখের সামনে। কেন এই দৃশ্য শুধু রাতেই মনে পড়ে, দিনে নয়? কিরে, এত চুপচাপ ভাবছিস কি? নাকি কেউ মনে ঘুরছে? না ভাই, সব ঠিক আছে। ইভানের ঘরে এখন নীরবতা, কিন্তু মনটা চুপচাপ নয়। নিধি আপুর প্রতি সেই আগুন, রাগ আর আকর্ষণ ভেতরে জ্বলছে, তবে মুখে শুধু শান্তি। শুয়ে থাকা ঘুমের মাঝে সেই টান আরো গভীর হয়ে উঠছে। নিধি নিজের ঘরে বসে বই খুলেছে, কিন্তু চোখটা পড়াশোনায় নেই, মনটা একদম অন্যদিকে ঘুরছে। ইভান কেন ও এমন করে প্রতিবার? চোখে চোখ রেখে কথা বলে, আমি ঠিক বুঝি না ও কি ভাবছে। নিধি নিজের হাতে কলম ধরে কাগজে কিছু লিখতে চেষ্টা করে, কিন্তু লিখতে পারছে না। মনের ভেতর উত্থাল পাত্তাল, ইভানের কথা, রাগ, আগুন সব মিলেমিশে মাথা ঘোরাচ্ছে। আমি তো বলেছি আমি তোমার বন্ধুর বোন, কেন ও এসব করে? আমার সঙ্গে এসব বলার সাহস কোথা থেকে পেল? নিধি আবার বইয়ের দিকে তাকাই, কিন্তু চোখের কোণে একটা উজ্জ্বল অনুভূতি। একদিকে রাগ, অন্যদিকে কিছু আগুন। কিন্তু কিছু একটা তো আছে। কেন ওর জন্য মনটা এমন খারাপও লাগে, কিন্তু ভালোও লাগে। আমি চাইছি না, কিন্তু চোখের সামনে বারবার ওর ছবি ঘুরছে।
নিধি নিজের ওড়না সামলাচ্ছে, মনটা অস্থির, হৃদয় ধুকপুক করছে। নিজেকে বলছে ভালোবাসা তো অপরাধ নয়, কিন্তু কেন তা ইভানের জন্য বোঝা এত কঠিন। ঘরের সুনিস্তব্ধতাকে ভেঙে দেয় নিধির নিজের চিন্তা। একদিকে রাগ, একদিকে আগুন, আর ভেতরের এক অদ্ভুত টান। আজও নিধি ঠিক বুঝতে পারছে না ইভানকে দূরে রাখতে চাই, কিন্তু একই সাথে সেই চোখের দৃষ্টি, সেই কথার আগুন মনটাকে এক মুহূর্ত শান্ত হতে দিচ্ছে না। কিন্তু ওর কথা বারবার মনে পড়ছে। কেন এমন করে? আমি চাই না, আমি মানি না, কিন্তু কেন মনটা? নিধি আবার বইয়ের দিকে তাকায়, কিন্তু চোখে চোখ রেখে সামনে ওর শুধু ইভান। আজও রাগার আগুন মিলেমিশে ভেতরে চুম্বক হয়ে কাজ করছে। সকালবেলা নীরবদের বাসায় হালকা ব্যস্ততা। নিধি রান্নাঘর থেকে এসে দরজার কাছে দাঁড়ায়। দরজায় বেল বাজতে দরজাটা খুলে দেয় সে। দরজা খুলতেই নিধি থমকে যায়। সামনে দাঁড়িয়ে ইভান। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ। নিধির মুখ শক্ত হয়ে যায়। কোনো কথা না বলে সে সরে দাঁড়ায়। ইভান ভেতরে ঢোকে, কিন্তু চোখ সরে না, নিধির দিকেই তাকিয়ে থাকে নিঃশব্দে, গভীরভাবে। এই তাকিয়ে থাকাটাই নিধিকে অস্থির করে তোলে। বুকের ভেতর অজানা চাপ, রাগ আর অস্বস্তি একসাথে জমে ওঠে। ইভান, তোমাকে কতবার বলেছি ভাবে তাকাবে না? তোমার এই দৃষ্টি আমার ভালো লাগে না। ভালো লাগুক আর না লাগুক আপু, আমি তাকাবো। কি বলছো তুমি? বারবার তাকাবো। আপনি আটকাতে পারবেন না। নিধির বুক ধক করে ওঠে। এই ছেলের সাহস কোথা থেকে আসে? রাগে চোখ লাল হয়ে যায়। ইভান, সীমা বোঝো। আমি তোমার বন্ধুর বোন। এই ব্যবহার ঠিক না। সীমা তো আপনি নিজেই টানছেন আপু, কিন্তু আমার চোখের উপর তো আপনার কোনো অধিকার নেই। তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি না, শুধু সত্যিটা লুকাচ্ছি না। নিধি আর কথা বাড়ে না, মুখ ফিরিয়ে নেয়, কিন্তু বুকের ভেতর অস্বস্তি আরও বেড়ে যায়। ইভান দাঁড়িয়ে থাকে, ওর চোখে স্পষ্ট এই তাকানো থামবে না। নীরব সিঁড়ি দিয়ে নেমে আসে। ইভান আর নিধিকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিরে ইভান, দাঁড়িয়ে আছিস কেন? রুমে আয়, পড়ব। হ্যাঁ, আসছি। নীরব উপরে চলে যায়। কয়েক সেকেন্ডের জন্য করিডোরটা নিস্তব্ধ। নিধি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে। ইভান দাঁড়িয়ে থাকে, হৃদস্পন্দন দ্রুত। একটা মুহূর্ত, একটা ভুল সাহস। হঠাৎ ইভান একটু ঝুঁকে আসে। সবকিছু এত দ্রুত ঘটে যে নিধি বুঝে ওঠার আগে নিধির ঠোঁটে খুব হালকা ক্ষণিকের একটা ঠোঁটের স্পর্শ। এক সেকেন্ডও না। ইভান সোজা হয়ে দাঁড়ায়। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, চুপচাপ সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। নিধি স্তব্ধ, চোখ বড় হয়ে গেছে, মস্তিষ্ক যেন কাজ করছে না। কি হলো এটা? 2 সেকেন্ড পর হুঁশ ফেরে, রাগে বুক জ্বলে ওঠে। নিধি রুমে গিয়ে দ্রুত টিস্যু নেয়, জোরে জোরে ঠোঁট মুছতে থাকে। এত বড় সাহস! ইভান, তুমি কি ভেবেছো নিজেকে? নিধি দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। হাত কাঁপছে, মাথার ভেতর একটা কথাই ঘুরছে। এটা কি হয়ে গেল? নিধির আগে নিজের ঠোঁট ঘষতে ঘষতে বলে, ধুর, এটা কি করলো ছেলেটা? রাগে অস্থিরতায় সে জোরে জোরে ঠোঁট ঘষে। চোখে জল আসে, কিন্তু কাঁদে না, রাগটাই বেশি। এই ছেলে কেন বোঝে না আমি কারো বাগদত্তা? আমি অন্য কারোর প্রতি দুর্বল হতে পারি না। নিধির বুক ধকধক করছে, রাগ আর ভয় একসাথে কাজ করছে। এই ছেলেটা আমাকে পাগল করে দেবে। আমি নিজেকে চিনতে পারছি না। এটা ঠিক না, একদম ঠিক না। নিধি আর দাঁড়ায় না, সোজা বাথরুমে ঢুকে পড়ে। পানির শব্দে ঘর ভরে যায়। ঠান্ডা পানি শরীরে পড়তে নিধি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। নিজেকে শক্ত কর নিধি, এইভাবে চলতে দেওয়া যাবে না। পানি যেন তার রাগ, অস্থিরতা সব ভয় ধুয়ে নিতে চাইছে, কিন্তু মনের ভেতরে অস্থিরতা সহজে সরে না। আমি ভুল করব না, কাউকে করতে দেব না আমাকে দুর্বল। গোসল শেষে আয়নার সামনে আবার দাঁড়িয়ে নিধি চোখে ক্লান্তি, মুখে কঠিন সিদ্ধান্ত। আজ সে বুঝে গেছে এই গল্প আর সহজ থাকবে না। ইভানের অনুভূতি যেমন আগুন, নিধির ভেতরেও তেমন শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। নীরব আর ইভান টেবিলে বসে পড়ছে, বই খোলা, খাতা ছড়ানো, কিন্তু ইভানের চোখ বইয়ে নেই, কলমটা হাতে ঘুরছে, মনটা অন্যখানে। হঠাৎ ইভান নীরবতা ভেঙে বলে, আচ্ছা নীরব, আপু সেদিন বলল তার নাকি বিয়ে ঠিক, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। সত্যি? আব্বু বলছে ছোটবেলাতেই নাকি আপুর বিয়ে ঠিক করে রাখছে। আমি নিজেও ছেলেটাকে দেখি নাই। ইভানের বুকের ভেতর কেমন একটা মোচড় দেয়, মুখটা শক্ত হয়ে যায়। তাহলে এতদিন ধরে? আব্বু শুধু বলে রাখছে সময় হলে তাকে সামনে আনবে। এই জন্যই তো আব্বুকে সবসময় বলে কোথাও যেন কোনো রিলেশন না করে। আপু জানে সব? জানে, তাই তো ওর এমন করা। আব্বুর কথা ভাঙতে চায় না। ইভানের হাতে কলম থেমে যায়, চোখের আগুন নেই, কিন্তু ভেতরে জমে ওঠে ভয়ঙ্কর জেদ। ছোটবেলায় ঠিক করা বিয়ে, যার মুখও কেউ দেখেনি, তার জন্য ও আমাকে দূরে রাখছে।
আচ্ছা বাদ দে এসব, এই অঙ্কটা আগে শেষ করি। নীরব আবার পরে মন দেয়, কিন্তু ইভানের মন আর ফিরে আসে না। আজ সে নিশ্চিত হলো নিধির দূরত্বের কারণ অবহেলা নয়, ভয় নয়, বরং এক অদৃশ্য বাঁধন। আর এই বাঁধনই ইভানের ভেতরে জেদকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। নীরব পরেই মন দেয়, ইভান চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। তুই পর, আমি একটু আপুর সাথে কথা বলে আসছি। যা। ইভান ধীরে ধীরে নিধির ঘরের সামনে এসে দাঁড়ায়। ভেতরে আয়নার সামনে নিধি দাঁড়িয়ে, ভেজা চুল তোয়ালে দিয়ে মুছছে। হঠাৎ দরজার শব্দে সে চমকে পিছনে তাকায়। তুমি এখানে কেন? কে অনুমতি দিয়েছে রুমে আসার? ইভান দরজার কাছে দাঁড়িয়ে থাকে, ভেতরে ঢোকে না। কণ্ঠে জমে থাকা রাগ ফেটে পড়ে। যাকে আপনি কখনো দেখেনি নাই, তার জন্য আমাকে এমনভাবে অবহেলা করছেন কেন? এইটা আমার ব্যক্তিগত বিষয়, এখনই বের হও, কেউ দেখলে খারাপ হবে। ইভান এক পা সামনে এগোয়, কিন্তু দূরত্ব রেখে, চোখে জেদ, গলায় কাঁপন। খারাপ? আমাকে প্রতিদিন এভাবে দূরে ঠেলে দেওয়া কি ভালো? তুমি সীমা ছাড়াচ্ছ ইভান। ভুল আমি নই আপু, ভুল হলো নিজের অনুভূতিকে অস্বীকার করা। আমি আর কিছু শুনতে চাই না, এখনই যাও। আপনি চাইলে আমাকে দূরে রাখতে পারেন, কিন্তু ভুলে যেতে বলবেন না। আমি পারবো না। তুমি সামনে আসবে না ইভান, এই পর্যন্তই সব শেষ। শুধু কাছে আসবো তাই না আপু? আমি আদরও করতে চাই, ভালোবাসতে চাই অনেক। নিধির বুক ধক করে ওঠে। এই কথা শোনার জন্য সে প্রস্তুত ছিল না। এসব কথা আমাকে বলবেন, আমি শুনতে চাই না। আপনি শুধু কথাই সহ্য করতে পারছেন না, তাহলে ভালোবাসা সহ্য করবেন কিভাবে? নিধির হাত শক্ত হয়ে আসে, গলা শুকিয়ে যায়। এক মুহূর্তের জন্য সে কিছু বলতে পারে না। তুমি ভুল বুঝছো, এইসব অনুভূতি ঠিক না। ভুল ঠিক জানি না আপু, কিন্তু আমার অনুভূতিটা মিথ্যা না। নিধি চোখ নামিয়ে নেয়। রাগ আছে, কিন্তু তার চেয়েও বেশি ভয় নিজের ভেতরের কাঁপনটা নিয়ে। এই কথা আর একবারও বলবে না, আমি এটা মেনে নিতে পারবো না। আমি চুপ করতে পারি, কিন্তু অনুভূতিটা থামাতে পারি না। ইভান এক কদম এগোয়, নিধির শ্বাস আটকে আসে। ইভান একদম কাছে এসে নিধির কানের কাছে মুখ নিয়ে আসে। কাছে আসবে না ইভান। আপনি নিজেই জানেন আমাকে আটকাতে পারছেন না। নিধির শরীর কেঁপে ওঠে, রাগে না, এবার ভয় আর টানের মিশেলে। এসব কথা বন্ধ করো। শুধু কথাতেই আপনি এমন হলেন, আমি যদি আর এক মুহূর্ত থাকি আপনি নিজেই ভেঙে পড়বেন। নিধি আর তাকাতে পারে না, চোখ নামিয়ে নেয়। তার বুক কাঁপছে সমান আকারে। আমি আপনাকে ভালোবাসি। নিধি কেঁপে ওঠে একটু। ইভান থামে না, সে নিধিকে টান দিয়ে কাছে টেনে নেয়। নিধি চমকে কিছু বলতে নিবে, তার আগে ইভান তার ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। কিস করতে থাকে সমান আকারে, এমনভাবে কিস করছে যেন অনেক দিনে ইচ্ছে পূরণ করছে। কিস করতে করতে জামার ভিতরে হাত ঢুকিয়ে দিল। নিধি থরথর করে কেঁপে উঠল। ইভান আস্তে আস্তে নিধির শরীরে হাত দিয়ে স্পর্শ করছে। নিধি যেন পাথর হয়ে গেছে, সে কিছুই করতে পারছে না। ইভান দীর্ঘ 10 মিনিট কিস করার পরে ঠোঁটে একটা কামড় দিয়ে ছেড়ে দিয়ে বলে, যাকে দেখেন নাই তার চিন্তা বাদ দিয়ে যে সামনে আছে তাকে নিয়ে ভাবেন। খুব ভালোবাসবো, বিশ্বাস করেন, একটুও কষ্ট পেতে দিব না। তারপর ঠোঁটে একটা চুমু দিয়ে চলে যায় নীরবের রুমে। নিধি পাথর হয়ে দাঁড়িয়ে আছে, সে ভাবতেই পারছে না কয়েক মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেল। সে কাঁপছে এখনো। আস্তে আস্তে বিছানায় বসে চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল ঠোঁট কামড়ে কিস করবার দৃশ্য। সে আবার চোখ খুলে ফেল না, আর চোখ বন্ধ করবে না। কিছুক্ষণ পরে ইভান বেরোতে নেমে আসে। ড্রয়িং রুমে নিধি দাঁড়িয়ে। ইভানকে দেখে নিধি চোখ নামিয়ে নেয়। হৃদয়টা হঠাৎ করে অস্বস্তিতে কেঁপে ওঠে। এই চোখ নামানোটা ইভান লক্ষ্য করে। ঠোঁটে কোণে হালকা হাসি খেলে যায় তার। ইভান ধীরে তার কাছে এসে দাঁড়ায়, কণ্ঠটা খুব নিচু করে। চোখ নামাচ্ছেন কেন আপু? এইটা তো আপনার স্টাইল না। বেশি কথা বলো না, এখনই চলে যাও। আজ বুঝলাম কিছু অনুভূতি শুধু বলা যায় না, অনুভবও করতে হয়। ইভান, রাগটা রাখুন আপু, সময় হলে এই রাগটাই সবচেয়ে সুন্দর লাগবে। আর কিছু বলে না ইভান দরজার দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে একবার পিছনে তাকিয়ে হালকা হাসে। নিধি দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি। রাগ আছে, কিন্তু সেই রাগ যেন মনটাকে আরো অস্থির করে তুলেছে। ডাইনিং টেবিলে সবাই বসে, রুটি, ভাত আর মাছের গন্ধ চারিদিকে ভরে আছে। ইভান হালকা মন খারাপ নিয়ে খাচ্ছে। তার বাবা ইভানকে বড় ভাই আজকে লক্ষ্য করে চোখ মুখে ভাব প্রকাশ করে। এজাজ, তোমার কি কোনো পছন্দ আছে নাকি? বিয়ে তো করতে হবে এখন। বাবা, এখনই বিয়ে করব না। বয়স তো হয়েছে, আমি কি মেয়ে দেখবো? আপনার ইচ্ছে বাবা, যদি দেখেন ঠিক আছে। টেবিলে নীরবতা নেমে আসে। ইভানের বাবা একটু হাসে। ইভান চুপচাপ চেয়ারে বসে আছে, মনের ভেতরে ভাঙ্গন।
কিন্তু মুখে কিছু দেখায় না। ঠিক আছে, আমি আমার পছন্দ মতন দেখে জানাবো। ইভান চুপচাপ মনোযোগ দেয় না, কিন্তু চোখে এক অদ্ভুত ঝলক। নিধির কথা ভেতরে ঘুরছে। বড় ভাইয়ের বিয়ে নিয়ে কথা চলল, তার মন অন্যখানে। এজ হেসে খেতে থাকে। ইভানও কাঁধ ঠেকিয়ে খাবার চালিয়ে যায়। সবার হাসি, কথোপকথন। তবে ইভানের মনে এখনো এক অদৃশ্য টান। অনেক রাত, নিধি বিছানায় শুয়ে আছে, ঘুম আসছে না। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন। কি করছেন আপু? নিধির চোখ রাগে জ্বলে ওঠে। 1 সেকেন্ডও দেরি করে না, রিপ্লাই দেয়। এত কিছুর পরেও আমাকে মেসেজ দাও কোন সাহসে? ভালোবাসার সাহসে আপু। ভালোবাসি বললেই মাথা খাবে না। এসব নাটক বন্ধ করো। বন্ধ করব না, সব সময় বলবো। কাছে আসলে থাপ্পড় মেরে গাল লাল করে দেব। কাছে আসলে এমন আদর করব যে রাগ করতেই পারবেন না। নিধির আঙ্গুল থেমে যায়। এক মুহূর্তের জন্য কিছু লিখতে পারে না। এই ছেলেটা আমাকে একদম শান্ত থাকতে দেয় না। নিধি ফোনটা পাশে রেখে দেয়, রিপ্লাই দেয় না, কিন্তু চোখ বন্ধ করলেও মনের ভেতর সেই কথাগুলোই ঘুরতে থাকে। আর অন্যদিকে ইভান ফোন হাতে নিয়ে হালকা হাসে। সে জানে রাগের আড়ালে নিধির মনটা আজ আর রাগের মতো শক্ত নেই। রোদ ঝলমল করছে, ডাইনিং টেবিলে সবাই বসে। সকালে নাস্তা আর কফির গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। ইভান চুপচাপ খাচ্ছে, বড় ভাই ইজাজের দিকে চোখ রাখছে। এজাজ, তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, আশা করি তোমারও পছন্দ হবে। বাবা, তোমার পছন্দই আমার পছন্দ। সেসব বললেই হবে না, আজকালকার ছেলেমেয়েরা নিজেদের পছন্দ বলার সুযোগ পায়। আমি চাই তুমি মেয়েটাকে দেখো। বাবা, দেখার কি দরকার? অবশ্যই দেখার দরকার আছে, তুমি তো সংসার করবে, তাই আগে দেখতেই হবে। আজকে আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাব দেখতে। ইভানের কণ্ঠে হালকা চিন্তা। সে জানে আজ ক্লাসে গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। মনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব জাগে। সরি বাবা, আমি যেতে পারবো না। আসলে আজ আমার ক্লাসে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম আছে, আমি পরে দেখব। তোমরা আজকে যাও। ঠিক আছে, তবে পরে অবশ্যই দেখবে। এজাজ, তুমি প্রস্তুতি নাও। সবার মধ্যে আজকে দিনের পরিকল্পনা নিয়ে কথাবার্তা চলছে। নাস্তা, হালকা হাসি আর ছোট ছোট টালমাটাল। ইভান মনোযোগ দিতে পারছে না। মনের ভেতরে নিধির কথা ঘুরছে। খাবার শেষে সবাই উঠে দাঁড়ায়। ইভান ক্লাসের প্রস্তুতি নিতে চলে যায়। সবাই সোফায় বসে টুকটাক কথা বলে। ইভান ভার্সিটি থেকে ফিরে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে সবাই বসে আছে। ইভানের মা, বাবা, ইভানের বড় ভাই ইয়াজ। কি ব্যাপার, তোমরা তো খুশি কেন? ইজাজের জন্য মেয়ে ঠিক করে এসেছি আমরা। মেয়েটা দেখতে শুনতে ভদ্র, আজ আংটি পরিয়ে এসেছি। খুব ভালো কথা। সামনের মাসে বিয়ে দিয়ে দেব, কি বলিস? হ্যাঁ, ভালোই হবে। আমার এক্সামও শেষ হয়ে যাবে তখন। ইভান বড় ভাইয়ের দিকে চোখ রাখে। মাঝে মাঝে মায়ের কথায় হালকা হেসে ওঠে। কি ব্যাপার ভাই, মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। বাবার পছন্দ আছে বলতে হবে। টেবিলে হালকা হাসি, ছোট্ট কৌতুকের ছোঁয়া। মনের মধ্যে নিধি এখনো ভাসছে, কিন্তু পারিবারিক আড্ডা, হাসি আর নতুন পছন্দ সব মিলিয়ে আজকের বিকেলটা মনে রাখার মতো হয়ে গেছে। নিধি তার বান্ধবীদের সঙ্গে ক্লাসে বসে গল্প করছে। হাসি, ছোট্ট কৌতুক আর নাস্তার গল্প চলছে। ক্লাসের শেষে সবাই উঠে যায়। ইভান ক্লাসের বাইরে দিয়ে যাচ্ছে। হঠাৎ নজরে পড়ে নিধির আঙ্গুল। এক চকচকে আংটি উজ্জ্বল করে আঙ্গুলে ঝলমল করছে। এই নিধি আপুর হাতে আংটি। তার মন হঠাৎ থমকে যায়। কি হয়েছে? নিধি কি সত্যি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? ইভান চলে যায় নীরবের দিকে, ধীরে ধীরে পৌঁছে হালকা ভুরু কুচকায়। আপুর হাতে আংটি কেন? কাল আপুকে আংটি পরিয়ে দিয়েছে ছেলের বাড়ি থেকে। আমি পরীক্ষার জন্য ছেলেকে দেখতেই পারিনি। ইভানের চোখ বড় হয়ে যায়। মনটা কেমন অস্বস্তিতে ভরে ওঠে। একদম আগের মতো তার চোখের সামনে নিধির হাসি, চোখের ঝিলিক আর চোখের ভেতরে অদৃশ্য টান ঘুরে ফিরে। এইভাবে কেন? কেন আমার জানা ছাড়া সবাই ঠিক করে দিচ্ছে? আমাকে একবার বলতে পারতো না? নীরব হালকা হেসে এগিয়ে চলে। ইভান চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনের মধ্যে অদ্ভুত এক উত্তেজনা, রাগ, আগ্রহ আর দূরের টান একসাথে। ক্লাসের ভিড়ে ইভান নিজেকে ধরে রাখে, কিন্তু নিধি সেই আঙ্গুলে আংটি তার জন্য এক বিশাল ধাক্কা। আজকে দিনটা শুধু ক্লাসের দিন নয়, মনে এক নতুন ঝড়ের শুরু। নিধি ক্লাস শেষ করে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। বন্ধুর সঙ্গে হালকা গল্প করছে, হাসি ঝরে পড়ছে। হঠাৎই ইভান তার পাশে এসে দাঁড়ায়। নিধি আপু, একটু আসুন। নিধি অবাক হয়ে তাকায়, রাগে ঠোঁট কুঁচকে ওঠে। এসব কি ইভান? ইভান ধীরে নিধিকে টেনে একটা খালি রুমে নিয়ে যায়। দুজনই একা। আপনার আঙুলে আংটি কেন? এই আঙুলে আংটি কেন থাকে জানো না? ইভান ধীরে ধীরে নিধির হাত ধরে আঙ্গুলের আংটিটা খুলতে চেষ্টা করে। চোখে অদ্ভুত আগুন, কণ্ঠে নিমিষেই আবেগ। আপনার আঙুলে শুধু আমার দেওয়া আংটি থাকবে, আর কারো না।
নিধি রেগে যায়। হঠাৎ ধাক্কা দিয়ে ইভানের হাত সরিয়ে দেয়। গলায় অস্বস্তি, চোখে আগুন। সাবধান ইভান, বেশি সাহস দেখাচ্ছ। ইভান কিছু বলে না, কেবল নিধির চোখে চোখ রাখে। মনে ভেতর এক অদ্ভুত টান ভেসে বেড়াচ্ছে। নিধির আগে আঙ্গুল ঢাকতে ঢাকতে ইভানের দিকে তাকায়। কর্নারের ভেতর থেকে অদ্ভুত উত্তেজনা, চোখে রঙিন আগুন, মুখে অস্থিরতা। আপনার আঙুলের আংটি খুলুন, না হলে খুব খারাপ হবে। না। ইভান ধীরে ধীরে নিধির দিকে এগোয়। রাগার আবেগের বশে তার চোখে ফুটে ওঠে। এক মুহূর্ত নিধি চুপ। ইভান আরো কাছে এসে নিধির আঙ্গুল থেকে আংটি খুলে নেয়। আমার জায়গায় কেউ ভাগ বসাতে আসলে আমি মেনে নেব না। নিধির চোখ বড় করে তাকায়। মনে মনে রাগ, লজ্জার অদ্ভুত উত্তেজনা সবই একসাথে ঘুরছে। ইভান ঠোঁটে হালকা চুমু দিয়ে আংটি হাতে রেখে রুম থেকে চলে যায়। নিধি রেখে হাতের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। নিধি দৃঢ় পায়ে ঘরে ঢোকে। ভার্সিটির কোলাহল পেছনে ফেলে দিল। মাথার ভেতরে ঝড় থামেনি। ইভানের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। হাতটা অজান্তেই আঙ্গুলের দিকে যায়। ফাঁকা। সে বাড়ি ফিরে ঠিক তখনই ড্রয়িং রুম থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে। কি রে নিধি, তোর হাতের আংটিটা কই? নিধির বুকটা ধক করে ওঠে। এক মুহূর্তের জন্য মুখ শুকিয়ে যায়। সে তাড়াতাড়ি করে হাত লুকাতে চায়, কিন্তু দেরি হয়ে গেছে। আংটিটা হারিয়ে গেছে। কি বলছিস? হারিয়ে গেছে মানে? আংটিটা একটু বড় ছিল মা, কখন যে পড়ে গেছে বুঝতেই পারিনি। মায়ের মুখে রং মুহূর্তে বদলে যায়। ভুরু কুচকে যায়। কণ্ঠে চিন্তা আর রাগের মিশেল। তুই বুঝিস কি বলছিস? ওনারা যদি জানে কি বলবে জানিস? এভাবে আংটি হারানো ভালো লক্ষণ না নিধি। নিধি চুপ করে থাকে। মায়ের কথার জবাব নেই তার কাছে। ভেতরে ভেতরে বুকটা জ্বলছে। কুত্তা ইভান, আংটি তুই নিলি আর গালি আমি শুনছি। তোকে সামনে পেলে একদিন ঠিক বুঝিয়ে দিতাম। নিধি দাঁতে দাঁত চেপে থাকে। বাইরের শান্ত মুখ, ভেতরে আগুন। এখন কি করবি বল? কাল না পরশু যদি কথা ওঠে? দেখি মা, কিছু একটা হবে। নিধি ধীরে ধীরে নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করতে দেওয়ালে হেলান দেয়। মাথাটা ঝিমঝিম করছে। হাতটা আবার ফাঁকা আঙ্গুলে যায়। শুধু আংটি না, মনে হচ্ছে নিজের শান্তিটা কেউ জোর করে কেড়ে নিয়েছে। নিধির চোখে পানি জমে আসে, রাগে, অপমানে আর এক অদ্ভুত দুর্বলতায়। এই আংটিটি হারানো শুধু একটা ঘটনা না, এটা সামনে আসা ঝড়ের ইঙ্গিত। নিধি বুঝতে পারছে ইভান নামের ঝামেলাটা এত সহজে শেষ হবে না। নিধি রুমে বসে ফাঁকা দিকে তাকিয়ে আছে। মনের ভেতর এখনো দিনের উত্তেজনা ঘুরছে। হঠাৎ ফোনে বার্তা আসে। রেডি থাকেন, আমি আসছি। আসছো মানে? বলেছিলাম না শুধু আমার দেওয়া আংটি থাকবে, তাই আংটি পরাতে আসছি। খুব খারাপ হবে ইভান। সব ভালো হবে সুইটহার্ট, রেডি থাকবেন। নিধি চোখ কুচকে তাকায়। রাগ, উত্তেজনা আর অদ্ভুত টান একসাথে। মনের ভেতর গোপনে ভাবছে এই ছেলে কখনো বুঝে না, নিজের মতো করে সব করছে। হাতটা অজান্তেই আঙ্গুলের দিকে যায়। মনে পড়ে আজকের দিনটা, ইভানের সাহসী আচরণ, আংটিটির ঘটনা। মনে এক অদ্ভুত উত্তেজনা। নিধি হালকা নিঃশ্বাস ফেলে। রাগের ভেতরেও অদ্ভুত আগ্রহের ছোঁয়া। নিধির ফোনটা হাতে নিয়েই বুকটা ধক করে ওঠে। ইভানের শেষ মেসেজটা এখনো স্ক্রিনে জ্বলছে। রেডি থাকেন। এই ছেলেটা কি সত্যি পাগল হয়ে গেছে? রাতে বাড়িতে আসবে, যদি কেউ দেখে? নিধি রাগ ওঠে, দরজার দিকে যায়। লোকটা কি ঠিক আছে কিনা দেখে নেয়। জানালার পর্দা টেনে দেয়। হৃৎপিণ্ডটা অকারণে জোরে জোরে ধুকপুক করছে। ঠিক তখনই ফোনে আবার মেসেজ আসে। ভয় পাচ্ছেন? আমি শুধু কথা বলতে আসবো। তুমি আসবে না, এটা বাড়ি, এখানে আমার পরিবার আছে। জানি, তাই তো বাইরে দাঁড়িয়েই থাকবো। শুধু একবার দেখা চাই। নিধি বিছানায় বসে পড়ে। মাথা ধরে আসে। রাগ, ভয় আর অদ্ভুত এক টান সব একসাথে চেপে ধরেছে। আমি কেন এত অস্থির হচ্ছি? আমি তো ভুল কিছু করছি না, তবুও কেন এই ছেলেটা আমার মাথার ভেতর ঢুকে গেছে? হঠাৎ বাইরে কুকুরে ডাক, রাস্তায় বাইকের শব্দ। নিধি চমকে ওঠে। জানালার ফাঁক দিয়ে তাকায়। কাউকে দেখা যায় না। ঠিক তখনই ফোনে শেষ মেসেজ। আপনি যতই রাগ করুন, আংটির জায়গা কেউ নিতে পারবে না। নিধি চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। এই রাতটা কেটে গেলেও সে বুঝে গেছে এই গল্পটা এখনো শুরু মাত্র। সকালে নরম রোদটা ডাইনিং টেবিলের উপর এসে পড়েছে। সবাই একসাথে বসে নাস্তা করছে। ঘরের ভেতর একটা আলাদা আনন্দের আবহ। কথা, হাসি, খাওয়ার শব্দ মিলেমিশে আছে। ইভানের বাবা চায়ের কাপটা টেবিলে নামিয়ে গম্ভীর অথচ খুশি কণ্ঠে বললেন, আমি ঠিক করেছি কাল আমরা সবাই গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসব। হ্যাঁ, ঠিকই বলেছো। এভাবে আর দেরি করা ঠিক না। দিন তারিখ ঠিক হলে সবার মনও শান্ত হবে।
ইজাজ চুপচাপ নাস্তা করছিল, হঠাৎ কথা শুনে একটু অস্বস্তিতে পড়ে যায়। মুখটা হালকা লাল হয়ে ওঠে, চোখ নামিয়ে নেয়। ইভান সেটা খেয়াল করে মুচকিয়ে হেসে খোঁচা দেয়। কি ভাই, বিয়ের কথা শুনে এত লজ্জা পাচ্ছ কেন? ইজাজ কাছির ভান করে পানি খায়, তারপর হালকা বিরক্তি আর লজ্জা মেশানো কণ্ঠে বলে, ধুর, তেমন কিছু না, এমনি। এই বয়সে এমন লজ্জায় মানায়? কাল মেয়ের বাড়ি যাব, সবাই ঠিকঠাক তৈরি থাকিস। হ্যাঁ, এটা শুধু আনুষ্ঠানিকতা না, দুইটা পরিবারের জন্যই বড় ব্যাপার। ইভান চুপচাপ সব শুনছিল, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হালকা হাসলো। দেখছি আমাদের বাড়িতে খুব শিগগিরই নতুন মানুষ আসতে যাচ্ছে। ইজাজ কিছু বলে না, শুধু হালকা হেসে নেয়। টেবিলে আবার স্বাভাবিক কথাবার্তা শুরু হয়, কাজ সময় প্রস্তুতি, সব মিলিয়ে সকালটা বেশ হালকা আর উষ্ণ। কিন্তু এই শান্ত সকালের আড়ালেই কিছু অদেখা টান, কিছু অজানা ঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে, যারা এখনো কেউ পুরোপুরি টের পায়নি। পরের দিন সকালে ব্যস্ততা শেষ করে ইভানদের পরিবার সবাই রেডি হয়ে বের হলো। গাড়ির ভেতর হালকা হাসি, বিয়ের কথা, দিন তারিখ সব মিলিয়ে একটা উৎসব মুখর আবহ। ইভান চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, ভেতরে অদ্ভুত অস্থিরতা, কিন্তু কারণটা নিজেও ঠিক বুঝতে পারছে না। কিছুক্ষণ পর গাড়ি থামে, ইভান গেটের সামনে তাকিয়ে বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই বাড়িটা চেনা, ভীষণ চেনা। তার গলা শুকিয়ে আসে, হাত দুটো অজান্তেই শক্ত হয়ে যায়। এটা তো নিধিদের বাড়ি। মা আগেই নেমে পড়েছেন বাড়ির ভেতর থেকে, হাসি মুখে লোকজন এগিয়ে আসে। আসুন আসুন, এতক্ষণ লাগলো কেন? ইভানের মাথার ভেতর যা যা করছে, পা যেন মাটিতে বসছে না। বাড়ির সবাই খুশি হয়ে আপ্যায়ন শুরু করেছে, চা, মিষ্টি, হাসি, সবকিছু খুব স্বাভাবিক, কিন্তু ইভানের কাছে সবকিছু যেন অচেনা লাগছে। হঠাৎ নীরব দৌড়ে আসে। আরে ইভান, আগে বলবি না তোর ভাইয়ের সাথে আপুর বিয়ে? একটা কথাই যেন ইভানের বুকের ভেতর বাজতে থাকে, আপুর বিয়ে। ইভান দাঁতে দাঁত চেপে নীরবের দিকে তাকায়। আমিও জানতাম না। নিধি, তাহলে আপনি আমার ভাইয়ের জন্য? শরীরের ভেতর রাগের আগুন জ্বলতে থাকে, হাতের মুঠো শক্ত হয়, নখ তালুতে ঢুকে যায়। ড্রয়িং রুমে সবাই বসে, ইজাজ মাথা নিচু করে বসে আছে, চোখে লাজুক হাসি। নিধির মা কথা বলছেন, ইভানের বাবা মাথা নেড়ে শুনছেন। নিধি ভেতর থেকে বের হয়ে আসে, ইভানের চোখ গিয়ে আটকে যায় তার মুখে। এক মুহূর্তের জন্য দুনিয়া থেমে যায়। নিধিও ইভানকে দেখে থমকে যায়, চোখে অবাক, মুখে চাপা আতঙ্ক। দুজনের চোখে চোখ, কোনো কথা নেই, কিন্তু ভেতরে ঝড় দুজনও অনুভব করছে। নিধি ধীরে ধীরে চোখ নামিয়ে নেয়। ইভান তাকিয়ে থাকে। এই বিয়ে, এই আংটি, সবকিছু হঠাৎ এক ভয়ঙ্কর বাস্তব হয়ে দাঁড়িয়েছে। পরিবারের হাসি, কথাবার্তা চলতে থাকে, কেউ বুঝতে পারে না এই ঘরে দুটো মানুষের ভেতর একটা ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়ে গেছে। ইভান চুপচাপ বসে থাকে, কিন্তু ভেতর ভেতর ঠিক করে ফেলে এই গল্প এখানেই শেষ নয়। ড্রয়িং রুমে হালকা কথাবার্তা চলছে। ইভানের মা নিধির পাশে বসে টুকটাক ভালো মন্দ জিজ্ঞেস করছেন। পড়াশোনা কেমন চলছে মা? আলহামদুলিল্লাহ, ভালোই। তোমাকে দেখতে খুব শান্ত লাগে, ঘরের মেয়ে হলে এমনই হওয়া উচিত। নিধি হালকা হাসে, কিন্তু চোখের ভেতর চাপা অস্থিরতা। কিছুক্ষণ পর, আন্টি, আমি একটু উপরে যাচ্ছি। যাও মা, যাও। নিধি সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। ড্রয়িং রুমে মুহূর্তের জন্য ফাঁকা ভাব। ইভান সুযোগটা আর চায় না, চুপচাপ উঠে দেয়। কোথায় যাচ্ছিস? ওয়াশরুমে যাচ্ছি বাবা। কথাটা বলে সে সিঁড়ির দিকে পা বাড়ে। হৃৎপিণ্ড অদ্ভুতভাবে ধকধক করছে। নিধি রুমে ঢুকে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে ইভান ঢুকে পড়ে। ধপ করে দরজা বন্ধ। ইভান, এসব কি? ইভান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে রাগ, গলায় কাঁপুনি। আপনি আগে থেকেই জানতেন আমার ভাইয়ের সাথে আপনার বিয়ে ঠিক? হ্যাঁ, জানতাম। ইভানের বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে পড়ে। তাহলে বলেন নাই কেন? এতদিন বলেন নাই কেন? তাহলে তো আমি আপনার কাছে আসতাম না, কিস করতাম না, এই সব কিছু হতো না। তার গলায় রাগ, কিন্তু রাগের ভেতর লুকানো কষ্ট। নিধি চোখ তুলে তাকায়। বাবা বারণ করেছিল, বলেছিল বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত কেউ জানবে না। আমি বাবার কথা ফেলতে পারিনি। ইভান দাঁতে দাঁত চেপে থাকে, হাত দুটো শক্ত মুঠো হয়ে যায়। তার এখন পাগল পাগল লাগছে, কি করবে সে? আপনার এই না বলার জন্য কত কিছু ঘটে গেল জানেন? আমি চাইনি এমন হোক ইভান, আমি নিজেও আটকে গেছি। ইভান তাকিয়ে থাকে এই মেয়েটা যাকে সে নিজে ভেবেছিল আজ সে তার ভাইয়ের বউ হতে যাচ্ছে।
এই গল্পটা তো এমন হওয়ার কথা ছিল না। রুমের ভেতরে জমে ওঠে নিস্তব্ধ যুদ্ধ। ভালোবাসা বনাম দায়িত্ব, রাগ বনাম বাস্তবতা। ইভান হঠাৎ আর নিজেকে ধরে রাখতে পারে না। এক মুহূর্তে নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে। নিধি চমকে ওঠে। আমি এখন কি করব নিধি? আমি কিছুই বুঝতেছি না। তার বুকটা ওঠানামা করছে। নিধি কাঁধে মাথা রেখে সে ভেঙে পড়ে। আমি আপনাকে খুব ভালোবাসি, এই কথাটা ছাড়া আর কিছু সত্য না। ছাড়ো ইভান, কেউ দেখবে। কিন্তু ইভান ছাড়ে না, বরং আরো কাছে টেনে নেই। ইভান নিধির গালে, কপালে, চোখের পাশে একের পর এক অস্থির চুমু দেয়, ভাঙা মানুষের শেষ আঁকড়ে ধরা ভালোবাসার মতো। আমি পারবো না জান, আপনাকে ভুলতে পারবো না কোনো দিন, কিছুতেই না। নিধির শরীর কেঁপে ওঠে। এই প্রথম আজ সে রাগ করে না। তার হাত দুটো নিজের থেকে ইভানের পিঠে চলে যায়। কঠিন না, শান্ত করার চেষ্টা। শান্ত হও ইভান, এভাবে নিজেকে ভেঙে ফেলো না। ইভান নিধির কাঁধে মুখ লুকিয়ে ফোপাতে থাকে। তার নিঃশ্বাসে ভেজা কষ্ট। নিধি ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দেয়, চোখ বন্ধ করে। আমি জানি, কিন্তু এখন চুপ করো প্লিজ। এই ঘরে তখন ভালোবাসা আর বাস্তবতার মাঝখানে দুজন মানুষ দাঁড়িয়ে। কেউ জিতছে না, কেউই হারছে না, শুধু ভাঙছে নিঃশব্দে। ইভান নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে। তার কণ্ঠ কাঁপছে, বুকে ভাঙ্গা শ্বাস ভরে ওঠে। ইভান ধীরে ধীরে নিধির গলার পাশে মুখ নামে, একটা অস্থির ভাঙ্গা ভালোবাসার স্পর্শে। কোনো লালসা নয়, শুধু ভয় আর হারানোর আতঙ্ক। নিধি আটকে ওঠে। ছাড়ো ইভান, এসব ঠিক হচ্ছে না। আমি তোমার ভাইয়ের হবু স্ত্রী। না, আপনি শুধু আমার হবেন। আমি সবাইকে বলবো আমি আপনাকে ভালোবাসি। নিধির বুকের ভেতর দ্বন্দ্বের ঝড় ওঠে। ভুল আর অনুভূতির মাঝখানে সে আটকে যায়। ইভান, দয়া করে এভাবে আমাকে ভেঙো না। ইভান আরও শক্ত করে জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরা দাবি নয়, এটা আশ্রয়ের। প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না, আপনি ছাড়া আমি একেবারে অসহায়। নিধির শরীর কেঁপে ওঠে। সে ইভানের কাঁধে হাত রেখে ঠেলে দেওয়ার জন্য নয়, শান্ত করার জন্য। ইভান, শান্ত হও, আমি এখানে আছি, কিন্তু আমাদের ভাবতে হবে। ইভান কথা বলে না, শুধু নিধির কাঁধে মাথা রেখে কাঁদে। ঘরের ভেতরে তখন ভালোবাসা আর দায়িত্ব মুখোমুখি দাঁড়িয়ে। কেউ জিতছে না, কেউ হারছে না, শুধু দুজনের ভীষণ ক্লান্ত। ঘরের ভেতরে বাতাসটাও ভারী হয়ে আছে। ইভানের কাঁধে মুখ লুকিয়ে নিধি চুপ করে দাঁড়িয়ে। হঠাৎ ধাক্কা দিয়ে দরজা খুলে যায়। আপু তোকে নিচে ডাকছে। কথাটা শেষ হতে নীরব থমকে যায়। তার চোখের সামনে দৃশ্যটা যেন বিশ্বাসই হচ্ছে না। ইভান নিধিকে জড়িয়ে ধরে আছে। এসব কি ইভান? তুই তুই আমার আপুকে এইভাবে ধরেছিস কেন? নিধি দ্রুত ইভানের বুক থেকে সরে দাঁড়ায়, চোখ নামানো, মুখ ফ্যাকাশে। ইভান এক মুহূর্তের জন্য নীরবের দিকে তাকায়। বন্ধু না, এখন সে একজন ভাই। ভাই প্লিজ রাগ করিস না। রাগ করবো না? তুই জানিস তুই কি করছিস? ইভান আর নিজেকে আটকে রাখতে পারে না। হঠাৎ নীরবের সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। ভাই আমি নিধিকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ ওকে আমাকে দিয়ে দে, আমি খুব যত্নে রাখবো। আমি কোনো দিন কষ্ট দেব না। নীরবের মাথার ভেতর যেন ঝড় পড়ে যায়। বন্ধু, তার ছোটবেলার বন্ধু, আজ তার বড় বোনকে ভালোবাসার কথা বলছে। তুই বুঝছিস তুই কি বলছিস? ও আমার বোন আর তুই আমার বন্ধু। আমি কি বলবো বুঝতে পারছি না। নীরব, ইভানকে কিছু বলিস না, দোষ আমারও। না আপু, দোষ তোমার না। নীরব আবার ইভানের দিকে তাকায়। এই প্রথম তার বন্ধুকে এতটা ভেঙে পড়া দেখে। নিচে সবাই আছে, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। ইভান কিছু বলতে চায়, নীরব হাত তুলে থামিয়ে দেয়। এখন চুপ কর, আমি ভাবতে চাই। ঘরের ভেতর নিস্তব্ধতা নামে। ভালোবাসা, বন্ধুত্ব আর সম্পর্কের তিনটা পথ একসাথে মুখোমুখি দাঁড়িয়ে। কেউ জানে না পরে পদক্ষেপ কার জীবন ভেঙে যাবে। নীরব নিধিকে ধীরে ধীরে টানে, মৃদু কণ্ঠে বলে, আপু নিচে চলো, বিয়ের দিন ঠিক করতে হবে। নিধি চোখে একটু দ্বিধা, আবার ইভানের দিকে তাকায়। ইভানের চোখে আগুন, ভাঙ্গা ভালোবাসা সব মিশে আছে, কিন্তু সে কিছু বলে না। ধীরে ধীরে নিধি নীরবের পাশ দিয়ে নিচে নামতে শুরু করে। ইভানও ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। চুলগুলো ঠিক করে মুখ ধুয়ে নিয়ে কিছুটা শান্ত হয়। তার মনে শুধু একটাই কথা, আজ থেকে সব কিছু নতুন হবে। ইভান নিচে নামে। নিচে এসে চোখে চোখে তাকায়। সবাই প্রস্তুত। ইভানের বাবা মা, নিধির বাবা মা, এজাজ। হয়েছিলে এতক্ষণ? ফ্রেশ হতে গেছিলাম ভাই। ঘরে হালকা হেসে ওঠার আওয়াজ। সবাই প্রস্তুত। আজ নিধি ও এজাজের জন্য বিশেষ দিন ঠিক হবে। ঠিক আছে, তাহলে সবাই মিলে সিদ্ধান্ত নিই।
নিধির বাবা মা এবং ইভানের বাবা মা একে অপরের দিকে তাকিয়ে সম্মতি জানায়। ইভান দূর থেকে শুধু তাকিয়ে থাকে, মৃদু হাসি চোখে। আজকের দিনটি শুধু পরিবারের জন্য নয়, ইভান ও নিধির জন্য এক নতুন অধ্যায়। ভালোবাসার টানো, অপেক্ষার মুহূর্ত সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে তাদের গল্পের নতুন অধ্যায়। ইভান নিজের মনের মধ্যে চুপচাপ বলে, আপনি শুধু আমার, আর কারো না। ইভানরা বাড়ি ফিরেছে সবাই। ঘরে হালকা আনন্দ, মুখে হাসি, চোখে উচ্ছ্বাস। যাক, অবশেষে দিন ঠিক হলো। হ্যাঁ, এবার এই কয়দিন আয়োজনের প্রস্তুতি শুরু করতেই হবে। তোর কি হয়েছে? ওই বাড়ি থেকে দেখছি চুপ করে আছিস। কিছু না ভাই, এমনি। ঘরের মধ্যে হালকা হেসে ওঠার আওয়াজ। মা বাবা একে অপরকে দেখে একটু নতুন পরিকল্পনা, একটু আনন্দে ভরা মুহূর্ত। আচ্ছা, এই কয়েকদিন কি করবে? প্রস্তুতি দেখবি নাকি বাইরে বসে থাকবি? প্রস্তুতি দেখতে গেলে হয়তো তোমাদের সাহায্য করতে হবে। আমি তো ব্যস্ত থাকবো। ঠিক আছে ইভান, তুই এভাবে চুপচাপ থাকিস, দেখবি সবাই মিলে কত সুন্দর আয়োজন করে। ঘরে ছোট ছোট হাসি, টুকটাক কথাবার্তা, সব মিলে পরিবারের আনন্দের মিশ্রণ। ইভান চুপচাপ হলেও মনে ভরিয়ে রাখছে নিধির জন্য বিশেষ মুহূর্তের অপেক্ষা। এক সপ্তাহে সব কাজ শেষ করতে হবে। রাত অনেকটা নেমে এসেছে। ঘরের আলো নিভিয়ে ইভান বিছানায় বসে আছে। হাতের ফোনটা বারবার অন হচ্ছে। নিধির নাম ভেসে উঠছে স্ক্রিনে। ভিডিও কল একবার, দুবার, তিনবার, কিন্তু নিধি ধরছে না। একবার কথা না বললে আজ ঘুম আসবে না। আরেকবার কল যায়। এবার স্ক্রিনে নিধির মুখ ভেসে ওঠে। চুল খোলা, চোখে ক্লান্তি, মুখে বিরক্তি। আবার কেন ফোন দিয়েছো ইভান? তুমি কি ভুলে গেছো আমি তোমার ভাইয়ের হবু বউ? আমি এসব কিছুই জানতে চাই না। আমি শুধু এইটুকু জানি আমি আপনাকে ভালোবাসি, এইটাই শেষ কথা। এভাবে কথা বলো না ইভান, কেউ শুনলে কি হবে একবার ভেবেছো? আপনাকে আজ খুব সুন্দর লাগছে। এইভাবে তাকিয়ে থাকলে আমার চোখ সরাতে ইচ্ছা করে না। এইসব বলবে না, এই কথা শোনো, আমার ঠিক না। ইভান ফোনের স্ক্রিনের খুব কাছে মুখ আনে। তার কণ্ঠ নরম হয়ে আসে। ঠিক ভুল জানি না, শুধু জানি আপনাকে না দেখে না শুনে আমার দিন শেষ হয় না। ইভান প্লিজ নিজেকে সামলাও, সবকিছু এত সহজ না। আমি সহজ চাই না, আমি শুধু আপনাকে চাই। নিধি আর কিছু বলে না, কলটা কেটে দেয়। স্ক্রিনে অন্ধকার, ঘর নিস্তব্ধ। ইভান ফোনটা বুকে চেপে ধরে, চোখ বন্ধ করে ধীরে বলে, একদিন আপনি নিজেই বুঝবেন আমি কতটা সত্যি আপনাকে ভালোবাসি। রাত আরো গভীর হয়েছে। নিধি বিছানায় বসে, ফোনটা পাশে রাখা, মনটা অস্থির। চোখে ঘুম নেই। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন জ্বলে ওঠে। ইভানের নাম। নিধি দ্বিধায় পড়ে যায়, খুলবে নাকি খুলবে না। শেষ পর্যন্ত খুলে ফেলে। স্ক্রিনে ভেসে ওঠে ইভানের মেসেজ। আপনার গলার তিলটা আমাকে খুব টানছে নিধি, একটা চুমু খেতে দিবেন? মুহূর্তে নিধির বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। শ্বাসটা হঠাৎ ভারী হয়ে আসে। হাতের আঙ্গুল ঠান্ডা হয়ে যায়। ইভান তুমি কেন এমন করছো? সে অজান্তেই আয়নার দিকে তাকায়। গলায় সেই ছোট্ট তিলটা যেন হঠাৎ খুব স্পষ্ট মনে হয়। আজ ভিতরে অচেনা অনুভূতি ঢেউয়ে ওঠে। লজ্জা, ভয়, টান সব একসাথে। নিধির শরীর হালকা কাঁপতে থাকে। সে আর মেসেজের দিকে তাকাতে পারে না। হঠাৎ করে ফোনের স্ক্রিন বন্ধ করে দেয়। তারপর পুরো ফোনটাই সুইচ অফ। না, এইভাবে আর না, আমাকে শক্ত হতে হবে। বিছানায় শুয়ে সে চোখ বন্ধ করে, কিন্তু চোখ বন্ধ করলেই ইভানের কষ্ট, তার দৃষ্টি, তার স্পষ্ট অনুভূতি সব ভেসে ওঠে। নিধি বালিশ আঁকড়ে ধরে হালকা নিঃশ্বাস ফেলে। এই ভালোবাসা যদি ভুল হয় তাহলে এতটা অনুভূতি কেন হয়? অন্যদিকে ইভান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কোনো রিপ্লাই নেই। সে বুঝে যায় নিধি পালাচ্ছে। আপনি যতই দূরে যান আমার টান ততই বাড়ে নিধি। রাতটা দুজনের জন্যই ভারী হয়ে নামে। একজন বন্ধ করে দেয় ফোন, আরেকজন বন্ধ করতে পারে না অনুভূতি। সকালের আলো ঠিকমতো ঘরে ঢুকতেই নিধি ডাইনিংয়ের দিকে তাকিয়ে বসেছিল। মাথার ভেতর গত রাতের কথাগুলো এখনো এলোমেলো হয়ে আছে। এমন সময় নিধির মা এসে বললেন, নিধি ইভানদের বাড়ি থেকে সকালে ফোন করেছিল, বেশ শপিং করবে, তোকে যেতে বলেছে। ওনাদের একাই করতে বলো মা, আমি যাব না। কেন যাবি না? বিয়ের শপিং তো তোরই। নিধি হালকা দীর্ঘশ্বাস ফেলে, কথাগুলো গলায় যেন আটকে ছিল। এসব কি মা? যার বিয়ের শপিং সেই করবে, এইটা আমার ভালো লাগে না। ওদের যা পছন্দ হবে এনে দিলেই হবে। মা নিধির মুখের দিকে তাকিয়ে বুঝে যান এই না যাওয়ার পেছনে অন্য কিছু আছে। জোর করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরই কিনতে বলি।
নিধি কিছু বলে না, শুধু মাথা নেড়ে জানালার দিকে তাকিয়ে থাকে। বিয়ের প্রস্তুতির কথা শুনলেই নিধির বুকের ভেতর কেমন একটা ভারী অনুভূতি জমে ওঠে। শপিং, সাজগোজ সবকিছু যেন আজ তার কাছে অর্থহীন। সব ঠিকঠাক চলছে, তবুও কেন এত অস্থির লাগছে? কয়েকটা দিন চোখের পলকেই কেটে গেছে। আজ নিধির হলুদের দিন। নিধিদের বাড়ি যেন উৎসবের রঙে ভরে গেছে। আত্মীয় স্বজনের হাসি, গল্প, হলুদের গন্ধ সব মিলিয়ে এক অন্যরকম কোলাহল। নিধিকে ঘরের ভেতর হলুদের সাজে বসিয়ে রাখা হয়েছে। হলুদ শাড়ি, খোপায় গাঁদা ফুল, হালকা গহনা। নিধিকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। একসময় সবাই বাইরে চলে যায়, শোনা যায় ছেলেবাড়ির লোকজন এসেছে হলুদ দিতে। নিধি একা বসে থাকে, মনের ভেতর অদ্ভুত চাপ। এই সাজ, এই আয়োজন সবই তার জীবনের সবচেয়ে বড় মোড়। হঠাৎ দরজার কাছে পায় শব্দ। দরজা একটু ফাঁক করে নিধি চমকে তাকায়। ইভান হলুদের থালা হাতে, চোখে একরাশ আবেগ। ইভান, তুমি এখানে কেন? হলুদ দিতে এসেছি, আজ তো আপনার দিন। নিধি আর কিছু বলতে পারে না। এই প্রথম তাকে এমনভাবে দেখা হলুদের সাজে। ইভান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তার চোখে বিস্ময়, কষ্ট আর ভালোবাসা একসাথে। আজ আপনাকে অন্যরকম সুন্দর লাগছে। এইসব কথা বলো না ইভান, বাইরে সবাই আছে। আমি জানি আজ থেকে সব কিছু বদলে যাচ্ছে, তবুও আজকের দিনটা আমার কাছে অনেক দামি। নিধির বুকের ভেতর কেমন করে ওঠে, হলুদের গন্ধের সঙ্গে মিশে যায় চাপা দীর্ঘশ্বাস। ইভান, এই দিনটা ঠিকভাবে কাটাতে দাও। ইভান এক মুহূর্ত চুপ থাকে, তারপর খুব সাবধানে হলুদের থালা নিধির সামনে রেখে দেয়। ঠিক আছে, আমি আর কিছু চাই না, শুধু চাই আজকের এই মুহূর্তটা মনে রাখতে। দুধ থেকে একটুখানি হলুদ ছোঁয়াই দেয়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জো নেই, শুধু নিঃশব্দ আবেগ। ঠিক তখনই বাইরে থেকে ডাক। এই যে, হলুদ দেওয়া শুরু করো। নিজের যত্ন নিবেন নিধি। সে বেরিয়ে যায়, দরজা আবার খুলে যায়। কোলাহলে নিধি একা বসে থাকে। হলুদের গন্ধে ভরা ঘরে তার চোখে জমে থাকে না বলা কত কথা। আজ হলুদ, কিন্তু তার মন থেকে যেন আরো গভীর এক দ্বন্দ্বে রাঙ্গা। গভীর রাত, বাড়ির কোলাহল থেমে গেছে। হলুদের রং এখনো বাতাসে ভাসছে। ইভানদের বাড়ির সবাই ফিরে গেছে, কিন্তু ইভান যায়নি। নিধির নিজের রুমে এসে দাঁড়িয়ে হলুদের সাজ খুলছে ধীরে ধীরে। মাথার ভেতর আজকে দিনের সব দৃশ্য ঘুরছে। হঠাৎ দরজার শব্দ, নিধি চমকে ঘুরে দাঁড়ায়। ইভান, এত রাতে এখানে কেন? আজ আপনাকে ঠিকভাবে হলুদ দেওয়া হয়নি, আমি তখন ঠিক করে পারিনি। এখন শুধু অনুষ্ঠানটার নিয়মটা শেষ করতে এসেছি। মানে? ইভান ধীরে এগিয়ে আসে, কিন্তু দূরত্ব রেখে হলুদের ছোট্ট থালাটা সামনে ধরে। ভয় পাবেন না, কিছু না, শুধু শুভ কামনা। নিধি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সম্মতি দেয়। ইভান খুব সাবধানে নিধির কপালের পাশে হালকা হলুদের ছোঁয়া দেয়, তারপর গলার পাশে একটা নরম পবিত্র স্পর্শ। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জ্বর নেই, শুধু একরাশ অনুভূতি। নিধির শরীর হালকা কেঁপে ওঠে, সে চোখ নামিয়ে নেয়। ইভান, এভাবে না। ঠিক আছে, আমি আর এগোবো না। আজ শুধু এটুকুই চেয়েছিলাম, আপনি যেন জানেন এই মুহূর্তটা আমার কাছে খুব দামি। এখন যাও ইভান, আর দেরি করো না। নিজের যত্ন নেবেন, কাল নতুন দিন। দরজা বন্ধ হয়। নিধি একা দাঁড়িয়ে থাকে, হলুদের গন্ধে ভেজা ঘরের তার হৃদয় কাঁপতে থাকে। ভালোবাসা আর দায়িত্বের মাঝখানে রাত অনেক গড়িয়ে গেছে। ঘরে বাতিগুলো নিভু নিভু করছে। ইভান নিঃশব্দে দরজা খুলে ভেতরে ঢুকে। জুতোর শব্দ হতেই পাশের রুম থেকে ইজাজ বেরিয়ে আসে। কিরে, এত রাতে কই ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম ভাই, সময়টা খেয়ালই করিনি। ইজাজ ইভানের মুখের দিকে তাকায়, কিছু একটা ধরতে পারে কিন্তু কিছু বলে না। এই কদিন তুই অনেক চুপচাপ হয়ে গেছিস, কিছু হয়েছে নাকি? না তো, এমন কিছু না, এমনি একটু ক্লান্ত। বিয়ে সামনে, সব একটু টেনশনে থাকে, স্বাভাবিক। হ্যাঁ ভাই, হয়তো তাই। ইভান চোখ নামিয়ে নেয়। তার ভেতরে তখন হলুদের গন্ধ, নিধির মুখ আর না বলা কথাগুলো ঘুরছে। যা এখন ঘুমা, কাল আবার অনেক কাজ। ঠিক আছে ভাই, তুমিও ঘুমাও। ইজাজ নিজের রুমে ঢুকে যায়। ইভান একা দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর ধীরে নিজের রুমে ঢুকে সদর দরজা বন্ধ করে দেয়। বিছানায় বসে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সবাই ভাবছে আমি ঠিক আছি, কিন্তু কেউ জানে না ভেতরে কতটা অস্থির আমি। রাত আরও গভীর হয়। ঘরের ভেতর নিস্তব্ধতা, কিন্তু ইভানের মনে ঝড় থামে না। পরের দিন বিয়ের দিন।
দুই বাড়ি আলোয় ঝলমল করছে, ফুলবাতি রঙিন কাপড়ে সাজানো চারপাশ। কিন্তু নিধির বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা। পার্লারের লোকেরা ঘিরে ধরে তাকে, কেউ চুল সাজে, কেউ চোখের কাজল টানে, কেউ ভারী গহনা পরে। নিধি আয়নায় নিজের দিকে তাকায়, চেনা মুখ কিন্তু অচেনা মন। হঠাৎ বাইরে থেকে চিৎকার ভেসে আসে, বর এসেছে, বর এসেছে। নিধির বুকের ভেতরটা কেঁপে ওঠে, হৃৎপিণ্ড যেন এক মুহূর্তে থেমে যায়। পার্লারের কাজ শেষ, সবাই ছুটে যায় বর দেখতে। রুমে নিধি একা। ঠিক তখনই দরজাটা খুলে যায়, ইভান ঢুকে পড়ে। সে থমকে দাঁড়ায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিধির দিকে। কিছুক্ষণ পর ধীরে স্বরে বলে, সুন্দর লাগছে আপনাকে। এই বউ তো আমার জন্য সাজার কথা ছিল নিধি। আপনি কেন আমার বউ সাজলেন না? আপনার মনে কি আমার জন্য একটু কোনো অনুভূতি ছিল না? বুকে হাত দিয়ে বলুন তো, আপনি আমাকে একটু ভালোবাসেন না? নিধি নিঃশব্দ, চোখ ভিজে ওঠে কিন্তু ঠোঁট নড়ে না। ইভান নিধির সামনে দাঁড়িয়ে শেষ চেষ্টা করে, জীবনের শেষ স্পর্শ করতে চাই আপনাকে নিধি। আশা করি বাধা দেবেন না। নিধি নিশ্চুপ থাকে। এই নীরবতায় যেন সব প্রশ্নের উত্তর। ইভান হালকা করে ঝুঁকে নিধির ঠোঁটে এক মুহূর্তে স্পর্শ রেখে দেয়। কোনো আবদা নেই, কোনো জো নেই, শুধু বিদায় চিহ্ন। তারপর শক্ত করে জড়িয়ে ধরে। আমি কিভাবে থাকবো নিধি? একই বাড়িতে আমার ভালোবাসার মানুষ আমার ভাইয়ের বউ হয়ে থাকবে। এই দিন দেখার থেকে আল্লাহ আমার মৃত্যু দিক। এই কথা বলে ইভান হঠাৎ নিজেকে ছাড়ি নাই, বরং দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতে নিধি ভেঙে পড়ে। আমি দুর্বল নই, আমি অসহায়। সে মুখ ঢেকে কাঁদে। নিজের আবেগ আর বাস্তবতার মাঝে চূর্ণ হয়ে যায় নিধি। বাইরে তখন বিয়ের বাদ্য বাজছে, আর ভেতরে একটা ভালোবাসা নীরবে মারা যাচ্ছে। বিয়ের আসরে নিধিকে নামিয়ে আনা হয়েছে। চারপাশে আলো ফুল, মানুষের কোলাহল সব আছে, শুধু নিধির ভেতরটা ফাঁকা। সে মাটির দিকে তাকিয়ে বসে আছে, চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। দূরে দাঁড়িয়ে ইভান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিধির দিকে। এই মুহূর্তে সে কিছুই করতে পারছে না, না এগোতে না থামাতে। শুধু দেখছে নিজের ভালোবাসা ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। কাজী গম্ভীর কণ্ঠে বলে, কনে রাজি থাকলে কবুল বলুন। নিধি কোনো উত্তর দেয় না, শুধু চোখ দিয়ে পানি ঝরে পড়ে। কাজী আবার বলে, কনে কবুল বলুন। সময় করায় 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। চারপাশে ফিসফিস শুরু হয়। কেউ কেউ বলে কিছু হয়েছে নাকি। আধা ঘন্টা পেরিয়ে যায়। কাজী বিরক্ত না হয়ে আবার বলে, মা কবুল বলুন। নিধির কাঁধ কেঁপে ওঠে। সে হাউমাউ করে কাঁদতে থাকে। এই দৃশ্য দেখে ইভানের বুকটা মোচড় দিয়ে ওঠে। আর পারছি না আল্লাহ, এভাবে ওকে কাঁদতে দেখে আমি বেঁচে থাকবো কি করে? কাঁদছো কেন মা? কবুল বলো। নিধি কোনো জবাব দেয় না, চোখ তুলে তাকানোর শক্তিও নেই। বাবা একটু থেমে আবার বলে, তোমার কি বিয়েতে মন নাই? নিধির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বিয়ের শাড়িতে সে মাথা নাড়ে না, হ্যাঁ ও বলে না, শুধু কাঁদে। নিধির বাবা নিধির সামনে বসে পড়ে, তার হাত ধরে। আমার মা রাজি না থাকলে বলো আমাকে, আমি তোমাকে জোর করব না। এই কথাটা শুনে নিধির কান্না আরও বেড়ে যায়। চারপাশে একদম নীরব, সবাই তাকিয়ে আছে নিধির দিকে, এই মুহূর্তের সিদ্ধান্তের দিকে। দূর থেকে ইভানের চোখ ভিজে ওঠে। একবার যদি বলে দেয় রাজি না, আমি সব ছেড়ে ওর পাশে দাঁড়াবো। নিধির ঠোঁট কাঁপে, মনে হয় কিছু বলবে কিন্তু শব্দ বের হয় না। একটা মেয়ে, একদিকে বাবার ভালোবাসা, অন্যদিকে অসম্পূর্ণ প্রেম, দুটো মাঝখানে দাঁড়িয়ে ভেঙে পড়েছে নিধি। নিধি হামা করে কাঁদছে। কাজের প্রশ্ন, অতিথিদের ফিসফাস সব মিলিয়ে চারপাশটা ভারী হয়ে আছে। হঠাৎ নিধি কাঁদতে কাঁদতে কথা বলে ওঠে, আব্বু, তুমি তো আমাকে বলেছিলে কোনো সম্পর্কে না জড়াতে। আমি কোনো সম্পর্কে জড়াইনি আব্বু, বিশ্বাস করো। নিধির কণ্ঠ কাঁপছে, কথা বলতে বলতে বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু তবুও আমার মনের মধ্যে একজনের জন্য অনুভূতি তৈরি হয়ে গেছে। আমি চাইনি আব্বু, কিন্তু তাকে মন থেকে মুছে ফেলতে পারছি না। আমি কি করব বলো? সেই ছেলেটা কি ইভান? এক সেকেন্ডে যেন আকাশ ভেঙে পড়ে। সবাই একসাথে চমকে ওঠে বরের মুখ থেকে এমন কথা। কারোর কল্পনা তো ছিল না। নিধির শরীর কেঁপে ওঠে। সে চোখ নামিয়ে নেয়, মাথা নিচু করে চুপ করে থাকে। এই নীরবতায় সবচেয়ে বড় উত্তর। নিধি বাবা হতভম্ব হয়ে ইজাজের দিকে তাকায়। কি বলছো তুমি ইজাজ? ভেবে কথা বলছো? আমি শিওর না আঙ্কেল, কিন্তু এই কয়দিন ধরে একটা জিনিস খেয়াল করেছি। ইজাজ একবার ইভানের দিকে তাকায়। ইভান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার বিয়েতে ইভানের সবচেয়ে বেশি খুশি থাকার কথা ছিল, কিন্তু ইভান খুশি ছিল না। ওর চোখে আমি অস্বস্তি, কষ্ট দেখেছি, তাই সন্দেহ হলো। সত্যি কি মা? ইজাজ যা বলছে সেটাই সত্যি?
নীতির চোখে জল টলমলো করছে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলে। হ্যাঁ আব্বু। এই এক শব্দেই সব ভেঙে পড়ে। নীতির বাবা পেছনে এক পা সরে যায়, চোখে বিশ্বাসভঙ্গের কষ্ট। ইভানের বুক ধপ করে ওঠে। সে সামনে এগিয়ে আসতে চায়, কিন্তু পা নড়ে না। ইজাজ নীতির দিকে তাকিয়ে ধীরে বলে, তুমি আমাকে বিয়ে করতে রাজি নাও, তাই তো? নীতির চোখ দিয়ে পানি ঝরতে থাকে। সে কোনো উত্তর দেয় না। এই নীরবতার সবচেয়ে নির্মম সত্য। চারপাশে তখন শুধু চাপা শ্বাসের শব্দ। আসলে তখন নিস্তব্ধতা। নিধি কাঁদছে, ইভান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চারপাশে শুধু ভাঙ্গা শ্বাস। হঠাৎ ইজাজ এক পা এগিয়ে আসে। তার কণ্ঠে কোনো রাগ নেই, আছে অদ্ভুত এক পরিপক্কতা। আঙ্কেল, একটা কথা বলবো? বলো বাবা। এক বাড়িতে এভাবে আমরা থাকতে পারবো না আঙ্কেল। এটা কারোর জন্যই ভালো হবে না। আপনি ইভানের সাথেই নিধির বিয়েটা দিয়ে দিন আঙ্কেল। নিধি চমকে ওঠে। ইভানের মাথা হঠাৎ উঠে যায়, চোখে অবিশ্বাস। ইভান অনেক ভালো ছেলে। ওর চোখে আমি নিধির জন্য যে ভালোবাসা দেখেছি, বিশ্বাস করুন, নিধিকে কোনোদিন কষ্ট দেবে না। কিন্তু ইভান তো ছোট বাবা। এতটাও ছোট না আঙ্কেল। আর ছোট বড় দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হলে হয়, না হলে হয় না। ইভান নিধিকে ভালোবাসে, এটাই সবচেয়ে বড় সত্য। এতক্ষণ চুপ করে থাকা ইভানের বাবা এবার সামনে এগিয়ে আসেন, চোখে লজ্জা, কণ্ঠে ভারী অনুশোচনা। বন্ধু, এমন ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। আমার ছোট ছেলে এমন করবে আমি ভাবতেই পারিনি, কিন্তু এখন বুঝছি এটা অনেক আগে থেকেই ছিল। তখন হয়তো ইভান জানতো না এজাজের সাথে বিয়েটা ঠিক করা। ইভানের চোখ ভিজে যায়। সে কিছু বলতে চায়, কিন্তু গলা আটকে আসে। ইভানের বাবা দৃঢ় কণ্ঠে বললেন, এখন আমার মনে হয় ওদের বিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। আবার নীরবতা। নিধির বাবা দীর্ঘশ্বাস ফেলেন, মেয়ের দিকে তাকান, তারপর ইভানের দিকে। নিধি, তুই কি নিশ্চিত মা? নিধির ধীরে ধীরে মাথা তোলে, চোখে ভয়, ভালোবাসা আর অসহায়তা একসাথে। নিধি খুব আস্তে বলে, আব্বু আমি ইভানকে ভালোবেসে ফেলেছি। এক এক বাক্যে সব সিদ্ধান্ত বদলে যায়। ইভান আর নিজেকে ধরে রাখতে পারে না, চোখ বেয়ে পানি পড়ে। ইজাজ ধীরে হাসে, একটা ত্যাগের হাসি। বিয়ের আসরে সোনালি আলোয় ভরে আসে। কাজী এগিয়ে আসে, মুখে শান্তি, চোখে দায়িত্ব। ঠিক আছে, এখন বিয়ে অনুষ্ঠান শুরু করা যাক। ইভান আর ইজাজ একসাথে দাঁড়িয়ে আছে, কেউ প্রকাশ করে না, চোখে শুধু ছোটখাটো খুশি ঝরে। নিধি পাশে দাঁড়িয়ে লাজুক হাসি, তার কাপা হাত ধরে দাঁড়িয়ে আছে। ইভান, তুমি কি নিধিকে কবুল করছো? হ্যাঁ, আমি নিধিকে নিজের বউ হিসেবে গ্রহণ করব। হ্যাঁ, সব ঠিক হলো। চারপাশে নিস্তব্ধতা, সবাই অবাক, কেউ প্রকাশ করে না। শুধু দুজনের বুকের ভেতর সুখের ঢেউ উঠছে। ইজাজ ধীরে ইভানের কাঁধে হাত রাখে। তুই একবার বলতে পারলি না তুই নিধিকে ভালোবাসিস? ভাই, তাহলে তো এতদূর আসতামই না। ভাই, আমাকে ক্ষমা করো। আমি ভেবেছিলাম যদি বলি তোমরা আমাকে ভুল বুঝবে, রাগ করবে। বোকা, ভালোবাসা কোনো অপরাধ না। ইভানদের বাড়িতে সব পরিপাটি সাজানো ঘর। নিধিকে ভেতরে নিয়ে আসা হয়েছে। সে আর চোখে সবকিছু দেখছে। ইভান পাশে দাঁড়িয়ে কিছুতেই চোখ সরাচ্ছে না। কি ব্যাপার? ইভান বর সেজেছে কেন? আর নিধির পাশে কেন? ইভান ঠোঁটের কোণে হেসে শান্তভাবে দাঁড়িয়ে আছে। নিধি মাথা নিচু করে লাজুকভাবে তাকাচ্ছে। ইজাজ ধীরে বলে, মা, ইভানের সঙ্গে বিয়েটা হয়েছে। সে আগে থেকেই নিধিকে ভালোবাসত, শুধু বলতে পারেনি। ও, তুই এতদিন চুপ করেছিলি, এবার আর কি হবে? বরণ করতেই হবে। নিধি লাজুকভাবে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান তার হাত ধরেছে। নিধি চুপচাপ সেই স্পর্শ অনুভব করছে। ইভান মাথা হেলে নিধিকে দেখে বলে, চিন্তা করবেন না নিধি, আমি সারা জীবন আপনার পাশে থাকব। আমি জানি এবার আর তোমার ভালোবাসা হারাবো না। বাসর ঘর আলোর ঝলকে ভরা, মিষ্টি ফুলের গন্ধ বাতাসে ভেসে যাচ্ছে। নিধি নিভৃতভাবে বসে আছে, চোখে লাজ আর একটু অব্যক্ত আবেগ। দরজা হঠাৎ খুলে যায়। ইভান ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। নিধি আটকে ওঠে, কিন্তু ইভানের চোখের গভীরতা দেখে মুহূর্তেই চুপ। ইভান কাছে এসে শক্তভাবে নিধিকে জড়িয়ে ধরে। আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। যে কান্নাকাটি করলে সেই জন্য তো তোমাকে নিরুপায় হয়ে বিয়ে করতে হলো। একটু ভালোবাসেননি? বেশি না, একটু। আমার এইটুকুতেই হবে জান, আমি বেশি বেশি ভালোবাসবো। নিধির শরীর কাঁপে, গলায় অচেনা গরম অনুভূতি। ইভান তার হাতে হাত রাখে, চোখের চোখ রেখে প্রমিস করে এই ভালোবাসার সারা জীবন নিধির জন্যই। নিধির কপালে হালকা ঘাম, চোখে আবেগে ঝিলিক। ঘরটা যেন শুধু তাদের জন্য থেমে আছে।
চিন্তা করো না, আমার ভালোবাসা সব সময় তোমার। আমি জানি তুমি আমায় সবসময় ভালোবাসবে। বাসর ঘরে বাতাসে এখনো হলুদ ফুলের মৃদু সুগন্ধ ভাসছে। নিধি লাজুকভাবে বসে আছে, চোখে লজ্জার ঝিলিক। ইভান ধীরে ধীরে নিধির দিকে এগোতে থাকে, তার চোখে গভীর আবেগ, হাতের কোমল স্পর্শ। ইভান নিধির কানের কাছে মুখ নিয়ে বলে, এবার তো আদর করতে দিবেন ম্যাম। ইভান, সে কথা শুনে থামে না। নিধির গলায় মুখ ডুবিয়ে কোমলভাবে চুমু দেয়। নিধি সচেতনভাবে তার হাতের কাছে এসে জড়িয়ে ধরে। এইটুকু ছেলে, পড়াশোনা নাই, শুধু আদর ভালোবাসার চিন্তা। আরে জান, বউকে না ভালোবাসলে হবে নাকি? বেশি বেশি আদর করতে হবে তোমাকে, বন্ধুর বোন হিসেবে নয়, আমার জীবন হিসেবে। নিধির শরীর কাঁপে, চোখে এক অচেনা উষ্ণতা। ইভানের চোখে শুধু ভালোবাসা, শুধু নিধির জন্য যত্ন। বাসর ঘর যেন থেমে গেছে, সময় যেন শুধু তাদের এই মুহূর্তের জন্য। ইভান, তুমি আসলে পাগল। হ্যাঁ জান, পাগল শুধু তোমার জন্য। বাসর ঘরে লজ্জার উত্তেজনার মিশ্রণ ভেসে বেড়াচ্ছে। নিধি সোফায় বসে চোখ লাজুকভাবে নামানো। ইভান ধীরে ধীরে তার কাছে এগোতে থাকে, চোখে অজানা আবেগ আর আগ্রহ। ইভান নরম কণ্ঠে নিধির কানে কাছে মুখ নিয়ে বলে, জান, শুধু এবার নয়, সারা জীবন আমি তোমাকে আদর করতে চাই। নিধি একটু কাঁপে, লজ্জা মিশ্রিত উত্তেজনায় শরীর কাঁপছে। ইভান নিধির ঠোঁটে কোমল চুমু দিয়ে শুরু করে, তারপর ধীরে ধীরে গলায় মুখ ডুবিয়ে আরও একাধিক চুমু দিয়ে আদর করতে থাকে। নিধি অচেতনভাবে হাত দিয়ে ইভানকে জড়িয়ে ধরে। ইভান, তোমার এত আদর। সব ভালোবাসা তোমার জন্য জান, তোমার এই প্রতিটি স্পর্শে আমি বেঁচে থাকি। নিধির চোখে জল, কিন্তু হৃদয় ভরে ওঠে অজানা উষ্ণতায়। ইভান তার কাঁধে হালকা হাত রাখে, কোমর ধরতে ধরতে আরো কাছাকাছি আসে। বাসুঘরের বাতাসও এখন শুধুই তাদের প্রেম আর আবেশে ভরা। ইভান, তুমি কি জানো তুমি কত পাগল? হ্যাঁ জান, শুধু তোমার জন্য। এখন আর কোনো দিন তোমাকে দূরে থাকতে দেব না। বাসুঘর যেন থেমে গেছে, সময় যেন তাদের একমাত্র ভালোবাসা আর আদরের জন্য স্থির হয়ে গেছে। নিধি আর ইভান একে অপরের কাছে চোখে চোখ রেখে হৃদয়ে মিলিয়ে অতলে হারিয়ে যাচ্ছে। সারাঘর আদর আদরে ভরে গেছে, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। সকালের আলো নরমভাবে ঘরে ঢুকছে। নিধি ধীরে ধীরে চোখ মেলে দেখে ইভান তার পাশে। চোখ বন্ধ করে গভীর ঘুমে নিধি প্রথমে হেসে ফেলে, তারপর অবচেতনভাবে ধীরে ধীরে ইভানের ঠোঁটে চুমু দেয়। সোনা, তুমি কি ঘুমের মধ্যেই আমাকে আদর করছো? এই লজ্জা মাখা মুখ দেখলে তো আমার মন আরো বেশি করে তোমাকে আদর করতে চাই জান। এবার নিধির ঠোঁটে আবারও চুমু দেয়, ধীরে ধীরে গলায় মুখ ডুবিয়ে কিস করে। নিধি অচেতনভাবে ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইভান, এতটা সবকিছু আমার জন্য জান, তোমার প্রতিটি স্পর্শে আমি বাঁচি। বাসর ঘরের বাতাস এখন তাদের প্রেম আর আবেশে ভরা। নিধি আর ইভান একে অপরের কাছে চোখে চোখ রেখে হৃদয় মিলিয়ে সকালকে রোমাঞ্চে ভরিয়ে দিয়েছে। প্রতিটি চুমু, প্রতিটি আদর, সবই তাদের গভীর অনুভূতি প্রকাশ।